নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। এই আকাশ, থাম বলছি। আজ যদি তোকে ধরতে পারি তবে তোর এই ফুরফুরে চুল একটাও মাথায় রাখবো না, সব উপড়ে ফেলবো। আরে তানিয়া ম্যাডাম, রোদে এভাবে দৌড়াবেন না, গায়ের রং তামাটে হয়ে যাবে। তখন কিন্তু আপনার জন্য ওই হাবিলদার কুদ্দুসও বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না। একটু জিরিয়ে নিন, আমি তো আর পালিয়ে মঙ্গলে যাচ্ছি না। তুই আমাকে বিয়ের জ্ঞান দিচ্ছিস, চোর কোথাকার। মানুষের পকেট মারা ছাড়া আর কি জানিস তুই? থাম। ম্যাম, আমি চোর নই, আমি হলাম গরিবের রবিনহুড। মানুষের পকেট থেকে শুধু বাড়তি টাকাগুলো একটু হালকা করে দেই, যাতে তাদের প্যান্ট নিচে না পড়ে যায় কালো টাকার কারণে। এই যে দেখুন, আপনার পেছনে কনস্টেবল রতনের প্যান্ট তো খুলেই যাচ্ছে। দুপুরবেলা রোদে পিচ গলা গরম। সদরঘাটের জ্যামের মধ্য দিয়ে এক জোয়ান ছেলে নীল রঙের একটা পাঞ্জাবি আর জিন্স পরে বাতাসের গতিতে দৌড়াচ্ছে। পেছনে 4-5 জন পুলিশ কনস্টেবল আর সবার আগে এসিপি তানিয়া চৌধুরী। তানিয়ার হাতে রিভলভার নেই, আছে একটা বাঁশের লাঠি। কারণ আকাশকে তিনি আর জ্যান্ত ধরে পিঠের চামড়া তুলে নিতে চান। আকাশ দৌড়াতে দৌড়াতে পেছনে ফিরে তাকিয়ে উত্তর দিচ্ছিল। রতনের প্যান্ট খোলার কথা শুনে তানিয়া একবার পেছনে তাকালেন। কনস্টেবল রতন আসলেও প্যান্ট টেনে ধরার চেষ্টা করছে। এই ফাঁকে আকাশ একটা ফলের ভ্যান লাফ দিয়ে পার হয়ে গেল। তানিয়া রাগে চিৎকার দিয়ে ভ্যানের ওপর দিয়ে ডিগবাজি খেয়ে আকাশের একদম ঘাড়ে গিয়ে পড়লেন। পেয়েছি, এবার কোথায় যাবে? তোর হাতে হাত করা আজ আমি পরাবই। আকাশ তানিয়ার হাত থেকে ফসকে গিয়ে বলে, উফ ম্যাম, আপনি তো দেখি একদম কুস্তিগির। একটু ভদ্রভাবে ধরুন, লোকে ভাববে আমরা এখানে রোমান্টিক ড্যান্স করছি। আর এই যে আপনার কনস্টেবলরা আসছে, ওদের বলুন আগে লুঙ্গি সামলাতে। রতন ভাই, বেল্টটা একটু টাইট করে পরবেন তো। ম্যাডাম, এই আকাশ ছেলেটা মানুষ না, ও হলো একটা পিচ্ছিল মাছ, হাত দিলে ফসকে যায়। গত মাসে ওনাকে ধরেছিলাম, কিন্তু উনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওনার মায়ের অসুখের কথা বলে পালিয়ে গেলেন। পরে শুনলাম ওনার মা নাকি লন্ডনে শপিং করছেন। আরে রতন ভাই, মিথ্যা কেন বলছেন? মা তো লন্ডন থেকে ফিরে এসেছেন, এখন তো তিনি প্যারিসে আইফেল টাওয়ার দেখছেন। আপনারা শুধু শুধু গরিবের উপর জুলুম করেন। গরিব বলে কি শখ থাকবে না লন্ডন যাওয়ার? তানিয়া আকাশের কলার চেপে ধরে। অনেক ফাজলামি হয়েছে, এবার সোজা থানায় চল। তোর নামে 10টা মামলা আছে। তুই তো শুধু পকেট মারিস না, তুই তো বড় বড় হীরের আংটিও গায়েব করে দিস। ম্যাম, আংটিটা তো আপনিই পরে আছেন, ওই দেখুন আপনার আঙুলে। তানিয়া চমকে গিয়ে নিজের আঙ্গুলের দিকে তাকালেন। ওনার আঙ্গুলে কোনো আংটি ছিল না, কিন্তু আকাশ কথা বলার ফাঁকে কখন যে ওনার সরকারি নেমপ্লেটটা খুলে গিয়েছে সেটা উনি টেরই পাননি। আকাশ নেমপ্লেটটা উঁচিয়ে ধরে হাসতে হাসতে ভিড়ের মধ্যে মিশে গেল। ম্যাডাম, নাম ছাড়া এসিপি হয়ে ডিউটি করবেন কি করে? কাল বিকেলে নিউ মার্কেটে আসবেন, আইসক্রিম খাওয়ালে আপনার নেম প্লেট ফেরত দেব। টাটা। আকাশ, আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। রতন, ধর ওকে। কুদ্দুস, গাড়ি বের কর। আজ রাত শেষ হওয়ার আগে ওই আকাশকে আমার চাই চাই। আকাশ গলির ভেতর ঢুকে পড়ল। ও জানে তানিয়া এখন রাগে ফেটে পড়ছে। আকাশ মনে মনে হাসছে আর ভাবছে, এই ম্যাডামটা খিটখিটে হলেও রাগের সময় বেশ কিউট লাগে। অন্যদিকে তানিয়া থানায় ফিরে এসে টেবিল চাপড়াতে লাগলেন। কি ভাবছে আমাকে বোকা বানিয়ে বারংবার পালাবে? আমি তানিয়া চৌধুরী, ওকে আমি এমন শিক্ষা দিব যে ও চোরের নাম ভুলে গিয়ে হকারি করা শুরু করবে। ম্যাডাম, আকাশ কিন্তু আপনার সব তথ্য জানে। আপনি কোন ব্র্যান্ডের লিপস্টিক মাখেন তাও জানে। ও কিন্তু ডেঞ্জারাস চোর। ও ডেঞ্জারাস হলে আমি মহা বিপদ। কাল নিউ মার্কেটে আমি সিভিল ড্রেসে যাব, ও আমাকে চিনতেই পারবে না। হাতে নাতে ধরে সোজা লকআপে। পরের দিন ভর দুপুর তানিয়া আজ পুলিশের ইউনিফর্ম ছেড়ে গায়ে জড়িয়েছে সাধারণ একটা সুতির কামিজ, চোখে কালো চশমা আর মাথায় একটা বড় টুপি পরেছেন যাতে কেউ ওনাকে চিনতে না পারে। তার সাথে আছে কনস্টেবল রতন আর কুদ্দুস। রতন পড়েছে লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি। ওকে দেখে মনে হচ্ছে একদম খাঁটি রিক্সাওয়ালা।
আর কুদ্দুস সেজেছে বাদাম বিক্রেতা। তানিয়া রাগে গজগজ করছেন, কারণ কালকের সেই চোর আকাশ ওনার পকেট থেকে নেমপ্লেটটা নিয়ে গেছে। রতন, কুদ্দুস, শোন, ওই চোরটা আজ এখানে আসবেই। ও আমাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলেছিল। আমি এখানে সাধারণ কাস্টমার সেজে ঘুরবো। ও যখনই আমার কাছে আসবে তোরা ঝাঁপিয়ে পড়বি, একদম হাড় গোড় গুঁড়ো করে দিবি ওর। ম্যাডাম, আকাশ তো খুব দ্রুত, ও কি আপনার এই ছদ্মবেশ ধরতে পারবে না? আপনার হাঁটার স্টাইল তো একদম প্যারেড করার মতো। একটু মাজা তুলে হাঁটুন না ম্যাডাম, না হলে তো সবাই বুঝে যাবে আপনি পুলিশ। রতন, তোকে কি এখন জ্যান্ত পুঁতে ফেলবো? আমি মাজা দুলিয়ে হাঁটবো মানে কি? আমি চোর ধরতে এসেছি, কোনো ফ্যাশন শো করতে আসিনি। চুপচাপ নিজের জায়গায় যা। তানিয়া গট গট করে হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের এক কাপড়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। দোকানের ভেতর থেকে এক সেলসম্যান চট করে বেরিয়ে এলো, পরনে পাঞ্জাবি, কানে একটা কলম গোজা আর মুখে অমায়িক হাসি। তানিয়া চশমার আড়াল থেকে তাকিয়েই থমকে গেলেন। আরে এ তো সেই আকাশ, ও যা সেলসম্যান সেজে দোকানদারি করছে। আইসেন আপা, ভেতরে আইসেন। আপনার জন্য একদম স্পেশাল জামদানি শাড়ি আছে। রংটা আপনার গায়ের রঙের সাথে একদম ম্যাচ করবে। যদিও আপনার মুখটা একটু লাল হয়ে আছে, মনে হয় রোদে বেশি পুড়েছেন। আমাদের দোকানে এসি আছে, একটু ঠান্ডা হয়ে নিন। না ভাই, আমি শাড়ি দেখবো না। আমি একজনের জন্য অপেক্ষা করছি, আপনি নিজের কাজে যান। আরে আপা, কার জন্য অপেক্ষা করছেন? ওই যে কালকের সেই স্মার্ট ছেলেটার জন্য। হ্যাঁ, সে তো আসবেই, কিন্তু আসার আগে যদি আপনি এই লাল শাড়িটা ট্রায়াল দিয়ে দেখেন, তবে সে তো আপনাকে দেখেই ফিট হয়ে পড়ে যাবে। ধরুন এই শাড়িটা একদম সস্তায় দেব। ও আজ সেলসম্যান সেজে দোকানদারি করছে। আকাশ এক ঝটকায় একটা টকটকে লাল শাড়ি তানিয়ার দিকে এগিয়ে দিল। তানিয়া রাগে কাঁপছেন, কিন্তু নিজেকে সামলাচ্ছেন যাতে অপারেশনটা সাকসেসফুল হয়। তিনি শাড়িটা হাতে নিলেন, ঠিক তখনই আকাশ ওনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ম্যাডাম, লাল রঙের চেয়ে আপনার এই খাকি ইউনিফর্মটা বেশি মানায়, আর এই টুপিটা একটু বাঁকা হয়ে আছে, ঠিক করে নিন। পুলিশি মেজাজ নিয়ে শাড়ি কিনলে কিন্তু দোকানদাররা বেশি দাম রাখবে। তুই আমাকে চিনে ফেলেছিস? তুই জানলি কি করে আমি এখানে আসবো? ম্যাডাম, আপনার সুগন্ধি, এই ঘাম আর রোদের মধ্যে আপনি ওই দামি পারফিউম মেখেছেন যা দিয়ে পুরো নিউ মার্কেট মোমো করছে। আর ওই যে রতন ভাই রিক্সাওয়ালার অভিনয় করছে, উনি কি জানেন না রিক্সাওয়ালারা কোনো দিন সানগ্লাস পরে না? আর কুদ্দুস ভাই তো বাদাম বিক্রি করার বদলে নিজের বাদাম নিজেই খাচ্ছে। আপনাদের এই গোয়েন্দাগিরি দিয়ে তো ছিচকে চোরও ধরা পড়বে না। আকাশ, তুই আমার সাথে মশকরা করছিস? রতন, কুদ্দুস, ধর একে। এই তো আকাশ। তানিয়ার চিৎকার শুনে রতন আর কুদ্দুস দৌড়ে এলো, কিন্তু আকাশ তখন দোকানের পেছনের দরজা দিয়ে এক লাফে গলি দিয়ে পালাতে শুরু করলো। তানিয়াও কম যান না, তিনি শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়তে লাগলেন। নিউ মার্কেটের সরু গলি দিয়ে শুরু হলো চোর আর পুলিশের ইঁদুর বেড়াল লড়াই। আকাশ দৌড়তে দৌড়তে রাস্তার ধারের একটা জিলাপির দোকানে গিয়ে ঢুকলো আর একটা জিলাপি তুলে মুখে পুরে নিল। ম্যাম, জিলাপিটা খুব গরম আর মিষ্টি, একটা খেয়ে দেখুন, আপনার রাগ কমে যাবে। ধরুন এটা। আকাশ একটা গরম জিলাপি তানিয়ার দিকে ছুঁড়ে মারলো। তানিয়া সেটা হাত দিয়ে সরাতেই গরম রস ওনার ওড়নায় রেগে গেল। তানিয়া এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি রাস্তার একটা লাঠি তুলে নিয়ে আকাশের দিকে তেড়ে গেলেন। তুই আমাকে জিলাপি দিয়ে মারছিস? আজ তোকে যদি আমি শ্রীঘরে না পাঠাই, তবে আমার নামও তানিয়া চৌধুরী না। তুই তো শুধু পকেট মার না, তুই একটা জাদুকর। কাল নেম প্লেট নিয়েছিস, আজ আমার মেজাজ টাইট করলি। থাম। ম্যাম, দৌড়াতে দৌড়াতে আপনার তো হাত ধরে গেছে। ওই দেখুন সামনে এক গ্লাস আখের রস বিক্রেতা। চলুন দুজনে বসে আখের রস খাই, তারপর না হয় আমাকে ধরে নিয়ে যাবেন। আমি তো কোথাও পালাচ্ছি না। আকাশ হুট করে দাঁড়িয়ে গেল। তানিয়া বুঝতে না পেরে সজোরে গিয়ে আকাশের পিঠের ওপর আছড়ে পড়লেন। আকাশ ওনাকে ধরে ফেললো যাতে উনি পড়ে না যান। তানিয়া এখন আকাশের বুকের একদম কাছাকাছি, দুজনের নিঃশ্বাস খুব কাছে। তানিয়া রাগে লাল হয়ে আছেন আর আকাশ মিটিমিটি হাসছে। ম্যাম, এভাবে হুট করে আমার উপর ঝাঁপিয়ে পড়লে তো লোকে ভাববে আপনি আমাকে খুব পছন্দ করেন। পুলিশ আর চোরের এত মাখামাখি দেখলে মানুষ তো হার্ট অ্যাটাক করবে। একটু দূরত্ব বজায় রাখুন না। তানিয়া আকাশের শার্টের কলার ধরে, ফাজলামি করবি না।
তোকে আমি এখন লকআপে নিয়ে যাব। তোর পকেটে কি আছে বের কর। এই তো আমার নেম প্লেট। তানিয়া আকাশের পকেট থেকে ওনার নেম প্লেটটা বের করে নিলেন, কিন্তু সাথে সাথে দেখলেন সেখানে একটা চিরকুটও আছে। ওতে লেখা, আপনি খুব সুন্দর যখন রেগে যান। তানিয়া চিরকুটটা দেখে আরো ক্ষেপে গেলেন। তুই আমাকে নিয়ে চিরকুট লিখিস? তোর সাহস তো অনেক বেড়েছে দেখছি। রতন, একে হাত করা পড়া। ম্যাডাম, হাত করা তো গাড়িতে ফেলে এসেছি। ও তো এত জোরে দৌড়াচ্ছিল যে আমরা তো কিছুই সাথে নিতে পারিনি। ম্যাডাম, আমার তো বাদামের বস্তাটাই হারিয়ে গেছে। আকাশ ভাই, বাদামগুলো তো আপনি নিয়ে নিলেন। বাদাম তো আমি খাইনি কুদ্দুস ভাই, আমি তো ওগুলো গরিব বাচ্চাদের বিলিয়ে দিয়েছি। ম্যাম, আজকের মতো বিদায়। আপনার নেম প্লেট তো পেয়েই গেছেন। আর ওই যে লাল শাড়িটা দোকানে ফেলে আসলেন, ওটা আপনার জন্য গিফট রইল। কাল দেখা হবে থানায়, আমি নিজেই আসবো সারেন্ডার করতে। তবে এক শর্তে, আমাকে কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হবে। আকাশ ভিড়ের মধ্যে মিশে গেল। তানিয়া রাগে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারছেন এই আকাশকে ধরা মোটেও সহজ না। ও শুধু চোর না, ও মানুষের মন নিয়েও খেলতে জানে। তানিয়া থানায় ফিরে এলেন। কনস্টেবলরা সবাই ওনার দিকে তাকাচ্ছে। তানিয়া দেখলেন ওনার টেবিলের ওপর সেই লাল শাড়িটা আগে থেকেই রাখা। আকাশ কিভাবে এটা এখানে পাঠালো? এই শাড়িটা এখানে কে এনেছে? জবাব দাও সবাই। ম্যাডাম, একটা বাচ্চা ছেলে এসে দিয়ে গেল, বলল এক রাজপুত্র পাঠিয়েছে ওনার রাগী রাজকুমারীর জন্য। রাজপুত্তর? ও হলো একটা জাউরা চোর। আকাশ, তুই আমাকে যতই জ্বালাস, আমি তোকে একদিন জেলের ভাত খাওয়াবই। তানিয়া শাড়িটা ড্রয়ারে পুড়ে রাখলেন। ওনার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। এই চোরটাকে ধরার জেদটা এখন যেন একটা নেশায় পরিণত হয়েছে। আকাশ কি সত্যিই কাল থানায় আসবে, নাকি নতুন কোনো বড় চুরির ছক কষছে সে? সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, কিন্তু তানিয়া চৌধুরীর মেজাজ একদম আগ্নেয়গিরির মতো তপ্ত। কালকে সেই লাল শাড়ি আর চিরকুটের অপমান তিনি ভুলতে পারছেন না। সকাল 10টার দিকে খবর এলো আকাশকে সদরঘাটের এক পুরনো গুদামের কাছে দেখা গেছে। তানিয়া এবার আর কোনো ঝুঁকি নিলেন না। সাথে নিলেন 10 জন সশস্ত্র কনস্টেবল, রতন আর কুদ্দুসকে। 3টি পুলিশের জিপ সাইরেন বাজিয়ে ধুলো উড়িয়ে ছুটল সেই গুদামের দিকে। রতন, কুদ্দুস, আজ যদি আকাশ ফসকে যায় তবে তোদের দুজনের প্রমোশন তো দূরের কথা, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সারা জীবন রোদ পোহাতে হবে। চারপাশ থেকে ঘিরে ফেলো। গুদামের সামনে পৌঁছতেই দেখা গেল আকাশ খুব নিশ্চিন্তে একটা ভাঙা চেয়ারে বসে ভাব খাচ্ছে, ডাব খাচ্ছে। পুলিশ দেখে এসে মোটেও ঘাবড়ালো না, বরং ডাবের পানি শেষ করে একটা চিল চিৎকার দিয়ে দৌড় শুরু করলো। শুরু হলো ধাওয়া পাল্টা ধাওয়া। আকাশ গুদামের ছাদ দিয়ে লাফিয়ে পাশের টিনের চালে উঠল। তানিয়াও নিজের কামিজ ধরে, তিনি আজ সালোয়ার কামিজ পরেছেন সুবিধার জন্য, ওর পিছু নিলেন। টিনের চালের ওপর ধূপধাপ শব্দ, নিচে শত শত মানুষের ভিড়। ম্যাম, আপনার ফিটনেস তো দারুণ। পুলিশে না গিয়ে অলিম্পিকে গেলে তো সোনা জিততেন। কিন্তু এই ভাঙ্গা চালে সাবধানে পা ফেলুন, ধপাস করে পড়লে কিন্তু আপনার ওই সুন্দর নাকটা চ্যাপটা হয়ে যাবে। তোর নাক আমি আজ আস্ত রাখবো না রে শয়তান। থাম বলছি, তোকে আজ আমি জমের দুয়ার দেখিয়ে ছাড়বো। আকাশ এবার একটা রিকশার উপর লাফ দিয়ে পড়ল, সেখান থেকে একটা চলন্ত বাসের ছাদে। তানিয়াও পিছু ছাড়লেন না, তিনি পাশের এক জিপের ওপর উঠে বাসের ছাদে ঝাঁপ দিলেন। বাসের ছাদে দুইজনের ধস্তাধস্তি শুরু হলো। আকাশ তানিয়ার হাত থেকে বাঁচতে গিয়ে ওনার ওড়নাটা ধরে টান দিল, আর তানিয়া রাগে অন্ধ হয়ে আকাশের কলার চিপে ধরলেন। শেষে বাসটা এক জায়গায় ব্রেক কষতেই দুইজনে নিচে একটা খড়ের গাদার উপর ছিটকে পড়লেন। তানিয়া ঝট করে আকাশের ওপর চড়ে বসলেন এবং কোমরে রাখা হাত করাটা ওর এক হাতে লাগিয়ে দিলেন, আর অন্য হাতটা নিজের হাতের সাথে আটকে দিলেন। শেষ, খেলা শেষ। এবার চল থানায়। অনেক দৌড়েছিস, এবার জেলের ঘানি টানবি। আকাশ হাঁপাতে হাঁপাতে হাসছে। ম্যাম, হাত করাটা কি একটু ঢিলে করে পরানো যায় না? আপনার হাতের ছোঁয়ায় তো আমার এমনিতেই হার্ট অ্যাটাক হওয়ার দশা। আর লোকে ভাববে আমরা বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য হাত ধরাধরি করে বসে আছি। তানিয়া কোনো কথা না শুনে টানতে টানতে আকাশকে পুলিশের জিপে তুললেন। থানায় পৌঁছানোর পর আকাশকে সোজা লকআপের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। তানিয়া নিজের চেয়ারে বসে হাঁপ ছাড়লেন, কিন্তু শান্তি আর কপালে নেই। আধা ঘন্টার মধ্যেই থানার সামনে এক বিরাট লাইন পড়ে গেল।
একে একে আকাশের কীর্তি নিয়ে নালিশ জানাতে হাজির হলো এলাকার মানুষ। প্রথম নালিশকারী এক মোটা ভদ্রলোক। ম্যাডাম, এই যে আকাশকে ধরেছেন, ও গত পরশু আমার বিয়ে বাড়ির গেটের দাঁড়িয়ে এমনভাবে কার্ড চেক করেছিল যে আমি নিজেই ঢুকতে পারিনি। শেষে জানলাম ও বরপক্ষের কেউ না, ও শুধু গেটের সালামির টাকাগুলো নিয়ে চম্পড়ে দিয়েছে। বিচার চাই ম্যাডাম। দ্বিতীয় নালিশকারী এক বৃদ্ধা। ও মাগো, এই পোলাটা তো মানুষ না। আমার পাড়ি তো বিড়ালটাকে রং মেখে বাঘ সাজিয়ে পাড়ায় মেলায় প্রদর্শন করেছে, আর টিকিট বিক্রি করে সব টাকা পকেটে ভরছে। আমার বিড়াল এখন ভয় মিউ মিউ করা ছেড়ে দিয়েছে। তৃতীয় নালিশকারী এক দোকানদার। ম্যাডাম, ও আমার দোকান থেকে 10টা লুঙ্গি নিয়ে বলেছিল ওগুলো দিয়ে নাকি এলাকার বাচ্চাদের ঘড়ি বানাতে শেখাবে। এখন দেখি ওগুলো দিয়ে ও নিজে দোলনা বানিয়ে পার্কের গাছে টাঙিয়ে ঘুমাচ্ছে। আমার লুঙ্গির দাম চাই। তানিয়া মাথা চেপে ধরলেন। আকাশ লকআপের ভেতর থেকে দাঁত কেলিয়ে হাঁটছে আর এক একজনকে ইশারা করে বলছে, আরে কাকু, বিড়ালটা তো এখন বাঘের মতো সাহসী হয়েছে। আমাকে ধন্যবাদ দেবেন তা না করে নালিশ করছেন। আর লুঙ্গি তো ভাই ন্যাচারাল এসি, দোলনা না বানালে এর মর্যাদা বুঝবেন কি করে? সবাই চুপ করুন, ওর বিচার আইন করবে। আপনারা এখন যান, আমি ওর স্টেটমেন্ট নিব। রতন, সবাইকে বিদায় কর। সবাই চলে যাওয়ার পর থানায় শুধু তানিয়া, নীল আর 2-3 জন কনস্টেবল রইল। তানিয়া লাঠি হাতে লকআপের সামনে গিয়ে দাঁড়ালেন। আকাশ তখন লকআপের লোহার রড ধরে রোমান্টিক পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাম, চা হবে না? লকআপের পরিবেশটা বেশ বোরিং। আপনার ড্রয়ারে কি কোনো গল্পের বই আছে, নাকি আপনার নিজের ডায়েরিটা দেবেন পড়তে? আপনার ছোটবেলার প্রেম কাহিনী পড়ার খুব শখ আমার। তানিয়া লাঠি দিয়ে রডে বাড়ি দিয়ে বলে, শাট আপ। তুই জানিস তোর নামে কতগুলো মামলা হয়েছে? পকেট মারি, জালিয়াতি, শাড়ি চুরি, এখন তো দেখছি বিড়ালকে বাঘ সাজানো। তোকে তো 10 বছরের জেলের ভাত খাওয়ালেও কম হবে। ম্যাম, জেলের ভাত তো খাবই, কিন্তু আপনার হাতের রান্না খাওয়ার শখটা পূরণ হলো না। আচ্ছা ম্যাম, আপনার কি বিয়ের কোনো খবর আছে, নাকি এই লাঠি আর পিস্তল নিয়েই বুড়ো হবেন? আমি তো ভাবছি জেল থেকে বের হয়ে আপনার জন্য একটা ঘটক ধরব। ওই আরিয়ান ভাই যে আপনার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, ও কিন্তু একদম ভালো না। আকাশ, তুই আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবি না। আর আরিয়ান আমার কলিগ, ও ভালো না খারাপ সেটা আমি বুঝবো, তুই নিজের চরকায় তেল দে। ওনার নজর ভালো না ম্যাম। কাল নিউ মার্কেটে যখন আপনি শাড়ি দেখছিলেন, ও দূর থেকে আপনার দিকে বাজেভাবে তাকাচ্ছিল। আমি তাই ওকে একটা পচা কলার খোসায় আছাড় খাইয়ে দিয়েছি। আপনি তো শুধু আমার চুড়ি দেখেন, আমার প্রোটেকশন তো দেখেন না। তানিয়া থমকে গেলেন। আরিয়ানের আছাড় খাওয়ার খবর তিনি জানতেন না। তিনি আকাশের চোখের দিকে তাকালেন। চোরটার চোখে আজ কেমন জানি এক অদ্ভুত সরলতা। কিন্তু পরক্ষণেই আকাশ আবার তার আসল রূপে ফিরল। সে হুট করে লকআপের ভেতর থেকে হাত বাড়িয়ে তানিয়ার মাথার টুপিটা নিয়ে নিল। ম্যাম, টুপিটা পরে আপনাকে একদম ট্রাফিক পুলিশের মতো লাগে। এই নিন, আমি একটু ট্রাই করি। এই যে ডানে যাও, বামে আসো, সিগন্যাল মেনে চলো। ম্যাম, আপনাকে ছাড়া এই লকআপটা কিন্তু মন্দ লাগছে না। একটু যদি গান শোনাতেন। তানিয়া টুপিটা কেড়ে নিয়ে বলে, তুই একটা আস্ত জাউরা। কি তোর শয়তান, তোকে রিমান্ডে নিয়ে তোর সব ইয়ারকে আমি বের করছি। আজ রতন, ইলেকট্রিক শকের ব্যবস্থা কর। ওরে বাবা, শক দেবেন? ম্যাম, আপনার চোখের দিকে তাকালেই তো আমি শক খাই। আলাদা করে মেশিনের কি দরকার? বরং আপনার ওই লাল শাড়িটা পরে এখানে একবার এসে দাঁড়ান, আমি হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবো। তানিয়া রাগে ফেটে পড়ে নিজের ঘরে চলে গেলেন। তিনি বুঝতে পারছেন না এই ছেলেটা চোর নাকি কোনো কমেডিয়ান। ওনার মন বলছে আকাশ সাধারণ চোর না, এর পেছনে বড় কোনো কাহিনী আছে। আকাশ লকআপের ভেতর থেকে একটা শীষ দিতে দিতে নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে শুয়ে পড়ল। তার মনে যেন কোনো ভয় নেই। রাত বাড়ছে। থানার বারান্দায় কুদ্দুস বাদাম খাচ্ছে। তানিয়া নিজের চেয়ারে বসে ভাবছেন আকাশ কেন আরিয়ানের ওপর রাগ করলো, আর কেনই বা সে বারবার তানিয়াকে জ্বালাতে আসে। রাত গভীর হচ্ছে। তেজগাঁও থানার চারপাশটা নিঝুম। কনস্টেবল কুদ্দুস আর রতন বারান্দার বেঞ্চে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ডিউটি অফিসার হাই তুলতে তুলতে নিজের ডেস্কে মাথা রেখেছেন। কিন্তু এসিপি তানিয়া চৌধুরীর চোখে এক ফোঁটা ঘুম নেই। তিনি জানেন আকাশ সাধারণ চোর নয়, ও
ও হলো একটা পিচ্ছিল বাইন মাছ, সুযোগ পেলেই ফসকে যাবে। কাল সকালে ওকে কোর্টে তুলতে হবে। তাই তানিয়া আজ ঠিক করেছেন তিনি নিজেই থানায় সোফায় বসে রাত জেগে পাহারা দেবেন। তানিয়া নিজের কেবিনের দরজা খোলা রেখে বাইরের লকআপের দিকে তাকিয়ে আছেন। আকাশ তখন লকআপের লোহার রড ধরে উদাসভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন ও কোনো জেলের আসামি নয়, বরং কোনো এক বিরোহী কবি। ওগো এসিপি ম্যাডাম, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, আপনি কেন বসে আছেন লোহার খাঁচার পাশে? ঘুমিয়ে পড়ুন ওগো মোর দয়াবতী নারী, নইলে চোখের তলায় পড়বে কালির ভারী। আকাশ হঠাৎ বেশ জোরে কবিতা শুরু করে। তানিয়া রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। আকাশ, এই মাঝরাতে তোর ওই পচা কবিতা বন্ধ করবি, একদম চিবিয়ে ফেলবো তোকে। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর তোর এই প্যারা ছন্দ, চুপচাপ খেয়ে থাক। ম্যাম, কবিতা হলো মনের খোরাক। আপনি কি জানেন, আপনার এই রাগী মুখটা দেখে আমার মনে হচ্ছে কোনো এক প্রাচীন গ্রিক দেবী আজ মর্তে নেমে এসেছেন, তবে হাতে পিস্তল আর লাঠি নিয়ে। আচ্ছা ম্যাম, আপনার কি খিদে পেয়েছে? আমার পকেটে একটা চকলেট ছিল, রতন ভাই চেক করার সময় পাননি। খাবেন নাকি? শেয়ার করে খাই। তোর পকেটের পচা চকলেট তুই খা, আর শোন, কাল সকালে কোর্টে গিয়ে তোর সব কবিতার খাতা আমি বন্ধ করে দেব। তুই ভাবছিস আমি ঘুমিয়ে পড়বো আর তুই পালিয়ে যাবি? সেই সুযোগ আমি দেব না। ম্যাম, আপনি আমাকে খুব ভুল বুঝছেন। আমি কেন পালাবো? আপনার মতন এমন রূপবতী অফিসারের পাহারায় থাকা তো ভাগ্যের ব্যাপার। আমি তো ভাবছি জেল থেকে বের হয়ে আপনার পার্সোনাল সেক্রেটারি হব। আপনি যখন আসামি পিটাবেন, আমি তখন পাশে দাঁড়িয়ে আপনার ঘাম মুছে দেব আর বাতাসের ব্যবস্থা করব। কি তোর শয়তান, তোর সাহস তো কম না? তুই আমার পার্সোনাল সেক্রেটারি হবি? তোকে আমি জেলের বাথরুম পরিষ্কার করার কাজ দেব। এখন মুখ বন্ধ কর। তানিয়া আবার নিজের সোফায় গিয়ে বসলেন, হাতে একটা ফাইল নিয়ে পড়ার চেষ্টা করলেন, কিন্তু ওনার চোখের পাতা ক্লান্তিতে ভারী হয়ে আসছে। সারাদিনের দৌড়ঝাঁপ আর আকাশের পেছনে ছোটাছুটিতে শরীরটা আর সায় দিচ্ছে না। ওদিকে আকাশ তখন নতুন উদ্যমে শুরু করলো। লোহার রড ঠান্ডা বড়, মনটা আমার গরম। ম্যাডাম, আপনি কড়া পুলিশ, লজ্জা লাগে সরম। একটু যদি জল পেতাম ম্যাম, গলাটা শুকিয়ে কাঠ, আপনার সাথে জমিয়ে দিতাম প্রেমের জমকালো হাট। কুদ্দুস, আই কুদ্দুস, ওর ওকে এক মগ পানি দিয়ে আয় তো, না হলে ওর এই বকবকানি থামবে না। কুদ্দুস ঘুমের ঘোরে ধরফর করে উঠে আকাশকে এক মগ পানি দিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। রাত এখন ৩টা। থানার চারদিকের বাতিগুলো টিম টিম করে জ্বলছে। তানিয়া ফাইলটা কোলের উপর রেখে কখন সে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি নিজেও জানেন না। ওনার মাথাটা একদিকে হেলে আছে আর কোকড়া চুলগুলো কপালে এসে পড়েছে। আকাশ এতক্ষণ ছটফট করলেও তানিয়াকে ঘুমিয়ে পড়তে দেখে একদম শান্ত হয়ে গেল। ওনার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আকাশের চোখে এক মুহূর্তের জন্যে মায়া ফুটে উঠল। সে খুব নিচু গলায় বলল, ম্যাম, রাগলে আপনাকে বাঘিনী লাগে ঠিকই, কিন্তু ঘুমালে আপনাকে একদম ছোট বাচ্চার মতো লাগে। কিন্তু আকাশের কাজ তো বাকি। সে জানে কাল কোর্টে যাওয়া মানেই লম্বা সময়ের জন্য ভেতরে থাকা। সে এবার তার আসল কারসাজি শুরু করলো। আকাশ তার পাঞ্জাবির ভেতর থেকে একটা সরু তার বের করলো, যেটা সে কাল নিউ মার্কেটে ধস্তাধস্তির সময় তানিয়ার ক্লিপবোর্ড থেকে কায়দা করে সরিয়ে ফেলেছিল। আকাশ খুব সাবধানে লকআপের তালার ফুটোয় তারটা ঢুকিয়ে নাড়াচাড়া করতে লাগলো। সে বড় মাপের চোর, তার কাছে এই সব তালা খোলা 2 মিনিটের ব্যাপার। কিছুক্ষণ কসরত করার পর একটা হালকা ক্লিক শব্দ হলো, তালা খুলে গেল। আকাশ খুব সাবধানে লোহার দরজাটা 1 ইঞ্চি ফাঁক করলো যাতে শব্দ না হয়। সে বিড়ালের মতো পা টিপে টিপে লকআপ থেকে বের হয়ে এলো। আকাশ চাইলো তখনই প্রধান ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু তার মাথায় এখন চাউরামি বুদ্ধি খেলে গেল। সে পা টিপে টিপে তানিয়ার কেবিনে ঢুকলো। তানিয়া তখন গভীর ঘুমে মগ্ন। আকাশ ওনার টেবিলের উপর থেকে ওনার সরকারি শিলমোহর আর একটা লাল কালির কলম তুলে নিল। আকাশ তানিয়ার ফাইলের শেষ পাতায় বড় করে লিখল, ম্যাম, পাহারাটা বেশ জুৎসই ছিল না? পরের বার সিসিটিভি ক্যামেরাটা নিজের চোখে লাগিয়ে রাখবেন। আর হ্যাঁ, আপনার নেম প্লেটটা আমি আবারও নিয়ে গেলাম, কারণ ওটা আপনার চেয়ে আমার পকেটে বেশি শোভা পায়। টাটা। আকাশ যাওয়ার সময় দেখলো তানিয়া ঠান্ডায় একটু কুকড়ে আছেন।
সে পাশের চেয়ারে রাখা তানিয়ার নিজের শালটা তুলে খুব সাবধানে ওনার গায়ে জড়িয়ে দিল। ওনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে জাদুকরি ম্যাম। আকাশ এবার থানার পেছনের দেওয়াল বেয়ে এক লাফে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় ডিউটি অফিসারের টেবিল থেকে ওনার চশমাটা আর কুদ্দুসের পকেট থেকে বাদামের শেষ প্যাকেটটা নিতেও ভুলল না। ভোর 5টা। তানিয়ার ঘুম ভাঙলো কুদ্দুসের চিৎকারে। ও ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। আকাশ ভাই তো হাওয়া, লকআপ খোলা কিন্তু তালাটা ভাঙা নেই। ওকে জিনভূত নাকি ম্যাম? তানিয়া ধরফর করে উঠে দাঁড়িয়ে বলে, কি বললি? আকাশ পালিয়েছে? আমি তো সারা রাত এখানেই ছিলাম। তানিয়া হন্তদন্ত হয়ে লকআপের কাছে গিয়ে দেখলেন তালাটা শুধু খোলা নয়, ওটার উপর একটা চিরকুট লাগানো। ধন্যবাদ ম্যাম, থাকার জায়গাটা আরামদায়ক ছিল। তানিয়া নিজের কেবিনে ফিরে এসে ফাইলের লেখাটা দেখলেন আর নিজের শালের দিকে তাকালেন। ওনার রাগ এবার চরমে উঠল। চোরটা ওনার গায়ে চাদর দিয়ে গেছে আর ওনার সামনে গিয়েই পালিয়ে গেছে। আকাশ, তুই আমার সামনে থেকে পালানোর সাহস করলি, তাও আবার আমাকে চাদর জড়িয়ে। তুই আমাকে অপমান করলি রতন। কুদ্দুস, আজই সারা শহরে রেড অ্যালার্ট জারি কর। আজকে যদি আজ হাতে নাতে ধরতে না পারি তবে আমি কাল ইস্তফা দিব। ম্যাডাম, ও তো আপনার নেম প্লেটটাও নিয়ে গেছে। এখন তো আপনি ডিউটিতে আসছেন নাকি ছুটিতে আসছেন সেটাও বোঝা মুশকিল। রতন, চুপ কর। ও পালিয়েছে ঠিকই, কিন্তু ওর ওই গায়ের পারফিউমের গন্ধ এখনো এই রুমে আছে। ও দূরে যেতে পারবে না। চলো এক্ষুনি। তানিয়া জিপে উঠলেন। ওনার চোখে এখন প্রতিশোধের আগুন। আকাশ পালিয়েছে ঠিকই, কিন্তু সে তানিয়ার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করে গেছে। চোর আর পুলিশের এই লড়াই এখন ব্যক্তিগত জেদে রূপ নিয়েছে। তেজগাঁও থানার লকআপের দরজাটা তখনও হাওয়া খাচ্ছে। তানিয়া চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে আছেন। ওনার গায়ে জড়িয়ে আছে ওনারই প্রিয় মেরুন রঙের কাশ্মীরি শালটা, যেটা গত রাতে আকাশ ওনার গায়ে জড়িয়ে দিয়ে গেছে। তানিয়ার আগে কাঁপছেন নাকি অপমানে সেটা ওনার লাল হয়ে যাওয়া মুখ দেখে বোঝা যাচ্ছে না। টেবিলের ওপর রাখা সেই ফাইলটা, যেখানে আকাশ লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে ওনাকে চ্যালেঞ্জ জানিয়ে গেছে। তানিয়া ওনার নেমপ্লেটটা পকেটে হাত দিয়ে খুঁজলেন, নেই। আবারও সেই একই কাজ। চোরটা ওনার সামনে দিয়ে পালিয়ে গেল আর উনি মগের মতো ঘুমালেন। তানিয়া ফাইলটা সজোরে আছাড় মারলেন টেবিলের উপর। রতন, কুদ্দুস, তোদের তো আমি আজই কোশ্চেন করব। ডিউটিতে থেকে তোরা ঘোড়ার ঘাস কাটছিলি, একটা মানুষ তালা খুলে বের হয়ে গেল আর তোরা নাক দিকে ঘুমাচ্ছিলি। ম্যাডাম, আকাশ ভাই তো মানুষ না, ও মনে হয় জাদুকর। ও যখন কথা বলে মনে হয় কানে মধু ঢালছে। আর কাল রাতে ও আমাদের সবাইকে বোধহয় কোনো ঘুমের ওষুধ টষুধ খাইয়ে দিছে। আমার মাথা এখনো ঝিমঝিম করছে। ম্যাডাম, আমার পকেটের বাদাম পর্যন্ত নিয়ে গেছে। চোর তো কত দেখলাম, কিন্তু বাদাম চোর জীবনেই প্রথম। ওনারে ধরলে আমি আগে আমার বাদামের পয়সা উসুল করব। গাড়ি বের কর। আর যদি ওকে না পাই তবে আমি আর থানায় ফিরবো না। অন্যদিকে শহরের এক ঘিঞ্জি গলির ভেতর পুরনো এক দোতলা বাড়ি। বাড়ির নাম শান্তিনীর, তবে শান্তি সেখানে খুব একটা থাকে না। আকাশ চুপি চুপি পেছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকলো। বারান্দায় বসে ওনার ছোট বোন বৃষ্টি তখন বই পড়ছে। আকাশকে দেখে ও বই নামিয়ে রাখলো। এই যে বড় ভাই, আবার জেল খাটতে গিয়েছিলে বুঝি? হুম হুম, এবার কতক্ষণ ছিলে? পুলিশের মার খেয়ে কি বুদ্ধি একটু খুলেছে? হুম হুম। আরে চুপ কর, জেল না, ওটা তো ছিল আমার গেস্ট হাউস। এসিপি ম্যাডাম নিজে পাহারা দিচ্ছিলেন আমাকে। এই দেখ, ওনার নেম প্লেটটা আবার নিয়ে আসছি। মেম সাহেব এখন থানায় বসে চুল ছিঁড়ছেন। তুমি না একটা আস্ত শয়তান। মা ভেতরে তসবিহ পড়ছে আর তোমার জন্য দোয়া করছে যাতে তুমি একটা ভালো চাকরি পাও, আর তুমি মানুষের পকেট মেরে বেড়াও। বাবা যদি জানতে পারে তুমি পুলিশের সাথে এই লঙ্কা কাণ্ড করছো, তবে কিন্তু তোমার হাড় গোড় আস্ত থাকবে না। বাবাকে বলিস না। এই তো কদিন পর একটা বড় হাত মারবো, তারপর তোদের নিয়ে দূরে কোথাও চলে যাব। তখন আর এই চোর পুলিশ খেলতে হবে না। মার জন্য একটা দামি শাড়ি আনছি, এই দেখ। আকাশের মা ভেতর থেকে বেরিয়ে এলেন। ওনার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আকাশকে দেখেই উনি কান্নাকাটি শুরু করলেন। ওরে আকাশ, তুই কেন এমন করিস বাবা? তোর বাবা সারা জীবন সততার সাথে মাস্টারি করলো, আর তুই কিনা চোর হলি। তোকে পুলিশে ধরলে আমার কলিজা শুকিয়ে যায়। মা,
তুমি ভেবো না, আমি কারো ক্ষতি করি না, শুধু যারা বেশি বড় লোক তাদের একটু হালকা করি। এই নাও তোমার জন্য শাড়ি, আর বৃষ্টির জন্য এই যে নতুন ইয়ারফোন। ইয়ারফোন তো দিলা, কিন্তু এটা কি কোনো পুলিশের পকেট থেকে মারা না তো? গান শুনতে গিয়ে যদি আবার সাইরেনের শব্দ শুনি তবে কিন্তু খবর আছে। আকাশ হো হো করে হেসে উঠল। ও জানে ওর পরিবার ওকে ভালোবাসে, কিন্তু ওর এই অন্ধকার জগৎটা ওরা মেনে নিতে পারে না। আকাশ বারান্দার রেলিং এ হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। ওর মনে বারবার তানিয়া চৌধুরীর সেই ঘুমন্ত মুখটা ভেসে উঠছে। রাগে পুলিশ অফিসারটার চেহারায় তখন এক অদ্ভুত সারল্য ছিল। একই সময় শহরের আভিজাত এলাকায় তানিয়া চৌধুরীর বিশাল অট্টালিকা। তানিয়ার বাবা অবসরপ্রাপ্ত আইজিপি মহিনুদ্দিন চৌধুরী ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। তানিয়া হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। ওনার মুখ দেখে মহিউদ্দিন সাহেব সব বুঝে গেলেন। কি ব্যাপার মা? আবার সেই আকাশ ছেলেটা তোমাকে বোকা বানিয়েছে? আমি তো শুনলাম আজ ভোরবেলা ও লোকআপ থেকে পালিয়ে গেছে। আমার মেয়ে কি তবে ডিউটিতে একটু ঢিলেমি দিচ্ছে? হ্যাঁ বাবা প্লিজ শুরু করো না। ওই ছেলেটা মানুষ না, ও একটা শয়তান। ও আমার সামনে দিয়ে পালিয়ে গেছে, আমি বুঝতে পারছি না ও তালা খুললো কি করে। মা, অপরাধীরা সবসময় পুলিশের চেয়ে এক কদম এগিয়ে থাকে। তুমি ওকে শুধু চোর হিসেবে দেখেছো, তাই ও তোমাকে হারাচ্ছে। ওকে ওর নিজের বুদ্ধিতে ধরো। আর হ্যাঁ, তোমার মা কাল তোমার জন্য এক পাত্র দেখেছে। ছেলেটা বিসিএস ক্যাডার, খুব ভালো ফ্যামিলি। কাল বিকেলে ওরা আসবে। বাবা এখন আমার বিয়ের সময় না, আমার মাথায় শুধু আকাশ ঘুরছে। আমি ওকে না ধরা পর্যন্ত শান্তি পাবো না। আর কোনো বিসিএস ছেলেকে আমার দেখার সময় নেই। তানিয়ার ছোট ভাই ফারহান হাসতে হাসতে রুম থেকে বের হলো। ও মেডিকেলে পড়ছে, দিদির সাথে খুনসুটি করাই ওর প্রধান কাজ। আপু, ওই চোরটা যদি বিসিএস পরীক্ষা দিত তবে তো টপ করতো। ও যেভাবে তোমাকে নাচাচ্ছে তাতে মনে হচ্ছে ও তোমাকেই বেশি স্টাডি করেছে। শোনো, চোরটাকে ধরলে আমাদের বাসায় নিয়ে এসো, আমি ওর ব্রেনটা একটু স্ক্যান করে দেখব ও কি কোনো সুপার পাওয়ার পেয়েছে নাকি। ফারহান, তোকেও কি আজ লকআপে ঢুকিয়ে দেব? সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিস? রতন আর কুদ্দুসকে তো আমি সাইজ করেছি, তোকেও বাদ দেব না। তানিয়া নিজের রুমে গিয়ে দরাম করে দরজা বন্ধ করে দিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নেম প্লেটটা নেই দেখে আবারও মেজাজ বিগড়ে গেল। উনি ভাবছেন আকাশ কেন ওনাকে বারবার জ্বালায়। ও তো চাইলে পালিয়ে যেতে পারতো চিরকালের মতো, কিন্তু ও কেন বারবার তানিয়ার আশেপাশেই ঘোরে? তানিয়ার ড্রয়ার খুলে সেই লাল শাড়িটা বের করলেন। আকাশ এটাকে গিফট বলেছিল। তানিয়া শাড়িটা ছুঁড়ে ফেলতে গিয়েও পারলেন না। ওনার মনে এক বিচিত্র অনুভূতি হচ্ছে, অর্ধেক রাগ আর অর্ধেক কৌতূহল। চোর আর পুলিশের এই লড়াই এখন শুধু থানার ভেতরে নেই, এটা এখন দুজনের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে। তানিয়া মনে মনে ভাবলেন কাল নিউ মার্কেটে যে বড় স্বর্ণের দোকান উদ্বোধন হবে সেখানে আকাশ নিশ্চয়ই আসবে। ও তো বড় বড় সুযোগ ছাড়ে না। এবার তানিয়া আর কোনো ভুল করবেন না। এবার তিনি আকাশকে এমন ভাবে ধরবেন যে ও আর তালা খোলার সুযোগ পাবে না। ঢাকা শহরে নিউ মার্কেটের মোড় আজ লোকে লোকারণ্য। কারণটা বেশ রাজকীয়। শহরের সবচেয়ে বড় স্বর্ণের দোকান কনক প্যালেস আজ উদ্বোধন হবে। ফিতে কাটতে আসছেন স্বয়ং মেয়র, কিন্তু পুলিশের অন্দরমহলে খবর অন্যরকম। তানিয়া চৌধুরী ওনার সোর্সের কাছ থেকে জানতে পেরেছেন এই উদ্বোধনের ভিড়ে আকাশ আসবেই। আকাশ বড় চোর, আর ওর পছন্দও বড়। ও ছোটখাটো দুল বা আংটি চুরি করে না, ও হাত বাড়ায় সবচেয়ে দামি নেকলেসের দিকে। তানিয়া আজ আর খাকি ইউনিফর্মে নেই, তিনি সেজেছেন একদম ঘরোয়া এক গৃহবধূর মতো। পরনে একটা হালকা বেগুনি রঙের জামদানি, চোখে কাজল আর হাতে একটা সাধারণ ব্যাগ। তবে ব্যাগের ভেতর হাত করা আর একটা ছোট রিভলভার লুকানো। ওনার সাথে আছে রতন আর কুদ্দুস। রতন পরেছে সিকিউরিটি গার্ডের পোশাক, আর কুদ্দুস দোকানের বাইরে ঝালমুড়ি বিক্রি করার ভান করছে। রতন, কুদ্দুস, কান খাড়া রাখ। আকাশ কিন্তু ছদ্মবেশ ধরতে ওস্তাদ। ও হয়তো দাড়ি গোফ লাগিয়ে আসবে। কেউ যদি বেশি স্মার্টলি হাঁটে বা সন্দেহজনকভাবে গয়না দেখে তবে সিগন্যাল দিবি। আর যদি ও পালায় তবে আমি চাকরি ছেড়ে দেব। ম্যাডাম, আমার তো মনে হয় আকাশ ভাই অলরেডি ভেতরে আছে। ওই যে দেখুন, একজন খুব সুন্দর সুইট লোক সেলফিতে মগ্ন। ওর হাতের ঘড়িটা তো একদম চকচক করছে।
তানিয়া ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন। এসি চলছে কনকনে ঠান্ডায়, কিন্তু তানিয়ার কপালে ঘাম জমছে। তিনি আর চোখে গয়না দেখার ভান করছেন। হঠাৎ দেখলেন দোকানের একদম মাঝখানে রাখা সেই বিখ্যাত রাজকীয় হাড়ির সামনে একজন লোক দাঁড়িয়ে। লোকটার পরনে দামি সাদা সাফারি, চোখে চশমা আর মুখে কাঁচা পাকা দাড়ি। ওনার ভাবভঙ্গি একদম বড় কোনো ব্যবসায়ীর মতো। তানিয়া খুব সাবধানে ওনার পাশে গিয়ে দাঁড়ালেন। উফ, এই নেকলেসটা তো অসাধারণ। আমার হবু বউয়ের জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু মুশকিল হলো ও একটু বেশি রাগী। পুলিশে চাকরি করে তো, সবসময় লাঠি আর বন্দুক নিয়ে ঘোরে। ও কি এটা পছন্দ করবে? তানিয়া চমকে গেলেন। এই কণ্ঠস্বর তো ওনার খুব চেনা। এই কণ্ঠ তো সেই কালকের কবিতার কারিগরের। তানিয়া বুঝতে পারলেন আকাশ ওনাকে আগে থেকেই চিনে ফেলেছে। তোমার হবু বউ যদি পুলিশে থাকে, তবে তাকে নেকলেস দেওয়ার আগে নিজের হাতে হাত করাটা পরে নাও, কারণ সে আমাকে নেকলেস নয়, জেলের ভাত খাওয়াবে। আকাশ মুচকি হেসে দাড়িটা একটু ঠিক করে। ওরে বাবা, তানিয়া ম্যাডাম, আপনি তো দেখি একদম গোয়েন্দা ফেলুদা হয়ে গেছেন। এই বেগুনি শাড়িতে আপনাকে যা লাগছে না ম্যাম, আপনার ওই মেকআপের আড়ালে আপনার সেই রাগী চোখ দুটো কিন্তু একদম জলজল করছে। এই দেখুন, আমি তো নেকলেসটা দেখছি মাত্র, এখনো তো পকেটে ভরিনি। তুই পকেটে ভরার আগেই আমি তোকে লকআপে ভরবো। আকাশ, ধরা দে, চারপাশে আমার লোক আছে, এবার পালানোর কোনো পথ নেই। ঠিক তখনই দোকানের ভেতর হুলুস থুলুস পড়ে গেল। কেউ একজন চিৎকার করে উঠল, আগুন, আগুন লেগেছে। দোকানের পেছনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। মুহূর্তেই লোকজনের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। তানিয়া বুঝতে পারলেন এটা আকাশের কোন চাল। আকাশ ধোঁয়ার আড়ালে সেই দামি নেকলেসটা কাচের বক্স থেকে এক নিমেষে সরিয়ে নিল। আকাশ থাম, রতন ধর ওকে। কুদ্দুস, গেট লক কর। আকাশ এবার আজ সাফারি ড্রেসে নেই। সে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে এক দৌড়ে দোকানের ছাদে উঠে গেল। তানিয়া ওনার শাড়ি কুচি ধরে ওনার পিছু নিলেন। ছাদের উপর থেকে আকাশ পাশের বিল্ডিং এর ছাদে লাফ দিল। তানিয়াও কম যান না, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাফ দিলেন। এবার লড়াইটা একদম সামনাসামনি। আকাশ এক কোনায় গিয়ে আটকা পড়ল। সামনে শুধু তানিয়া আর হাতে ওনার রিভলভার। ম্যাম, আপনি তো দেখি সিনেমার হিরোইনদের চেয়েও ভালো স্টান্ট করছেন, কিন্তু এই রোদে দৌড়ালে আপনার লিপস্টিক তো ঘেটে গেছে। এই নিন, আয়নাটা দেখুন। ফাজলামি করবি না, নেকলেসটা ফেরত দে। তোকে আজ আমি জ্যান্ত চিবিয়ে খাবো। তুই জানিস তুই কি করেছিস? পুরো দোকানের লোক আজ আতঙ্কিত। ম্যাম, আগুনটা নকল ছিল। আমি শুধু একটু ধূপকাঠি চালিয়েছিলাম ধোঁয়া করার জন্য, কারো ক্ষতি আমি করি না। আর এই নেকলেস, এটা তো আপনার জন্য। এই নিন, এটা পরে দেখুন তো আপনাকে কেমন লাগে। আকাশ এক ঝটকায় তানিয়ার সামনে এসে দাঁড়ালো। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই আকাশ নেকলেসটা ওনার গলার কাছে ধরলো। তানিয়া রিভলভারটা আকাশের বুকে ঠেকিয়ে দিলেন। দুজনের মধ্যে এখন মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। নেকলেসটা নামা বলছি, আর হাতটা উপরে তোল। ম্যাম, বন্দুক তো সবসময় লোড থাকে না, কিন্তু আপনার চোখে দাগটা সবসময় লোড থাকে। এই হারটা আপনার গলায় খুব মানাবে। আমি চোর হতে পারি, কিন্তু রুচি আমার খারাপ না। আপনি তো শুধু আমাকে ধরতে চান, একবারও কি চেয়েছেন আমাকে ভালোবেসে ঠিক করতে? তোকে ভালোবেসে ঠিক করব? তুই একটা আস্ত শয়তান, তোর এই মিষ্টি কথাই আমি ভুলবো না। হাত করাটা পর এখন। তানিয়া যখনই হাত করাটা বের করতে গেলেন, আকাশ হঠাৎ তানিয়ার চোখের সামনে ওনার সেই হারানো নেম প্লেটটা নাড়াতে লাগলো। তানিয়া সেটা ধরার জন্য হাত বাড়াতেই আকাশ ওনার হাতে নেকলেসটা ধরিয়ে দিয়ে ছাদ থেকে এক লাফে পাইপ দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার সময় শেষ দিয়ে একটা শ্লোক শুনিয়ে গেল। গলার হারটা আপনার কাছে থাকলো গচ্ছিত, আমার মতো চোরের কাছে ওটা অসুরক্ষিত। কাল ভোরে সদরঘাটে আসবেন একা একা, যদি হয় কপালে, তবে আবার হবে দেখা। তানিয়া হাতের নেকলেসটার দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। চোরটা ওনাকে হাতটা দিয়ে গেল। এটা তো কয়েক কোটি টাকার মাল। রতনার কুদ্দুস ছাদে এসে হাজির হলো হাঁপাতে হাঁপাতে। ম্যাডাম, আকাশ কোথায়? হারটা কি ও নিয়ে গেছে? না রতন, হারটা ও আমাকে দিয়ে গেছে। ও আমার সাথে খেলছে। ও আমাকে বারবার হার মানিয়ে দিচ্ছে। ও তো চাইলে এটা নিয়ে পালাতে পারতো, কিন্তু ও কেন এটা আমাকে দিল? ম্যাডাম, আকাশ ভাইয়ের মাথায় মনে হয় গোলমাল আছে। চোর চুরি করে পালায়, আর উনি চুরি করে পুলিশকে গিফট দেয়। আপনি কি হারটা সরকারকে জমা দেবেন নাকি? অবশ্যই জমা দেব। আমি কি ওর মতো চোর নাকি? কিন্তু কাল ভোরে আমাকে সদরঘাটে যেতেই হবে একা।
আমি দেখতে চাই ও আর কি নাটক সাজিয়ে রেখেছে। তানিয়া বাসায় ফিরলেন। ওনার বাবা মহিউদ্দিন চৌধুরী ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। তানিয়াকে দেখে তিনি মুচকি হাসলেন। আজকেও কি আকাশ তোমাকে নেম প্লেট ফেরত দিয়েছে মা, নাকি এবার অন্য কিছু? বাবা আজ কোটি টাকার হার চুরি করে আমাকে দিয়ে গেছে। ও কি পাগল? ও কি বোঝে না যে আমি ওকে জেলে পাঠাবই? মা, আকাশ ছেলেটা বড় অদ্ভুত। ও আইন মানে না ঠিকই, কিন্তু ও নীতি মানে। ও হয়তো তোমাকে কোনো বার্তা দিতে চাচ্ছে। সাবধানে থেকো, হ্যাঁ। তানিয়া নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ওনার কানে আকাশের সেই কণ্ঠস্বর বারবার বাজছে। একবারও কি চেয়েছেন আমাকে ভালোবেসে ঠিক করতে? তানিয়া ভাবছেন আকাশের এই তেরা স্বভাবের আড়ালে কি কোনো বড় রহস্য আছে? কেন সে বারবার তানিয়ার সামনেই ধরা দেয়, আবার পালিয়ে যায়? কালকের ভোর কি তানিয়ার জীবনে কোনো নতুন মোড় নিয়ে আসবে? পরের দিন ভোরের আলো ফুটতেই তানিয়া সদর ঘাটের দিকে রওনা হলেন। এবার তিনি আর কাউকে সাথে নিলেন না। কুয়াশা ঢাকা ঘাটের ধারে একটা পুরনো নৌকায় বসে আকাশ গুনগুন করে গান গাইছে। তানিয়া ধীর পায়ে নৌকার কাছে গিয়ে দাঁড়ালেন। চোর আর পুলিশের এই অসম লড়াই এখন এক মায়াবী কুয়াশার দিকে মোড় নিচ্ছে। ভোর 5টা, বুড়িগঙ্গার বুকে কুয়াশার এক পাতলা চাদর বিছানো। সদরঘাটের ব্যস্ততা এখনো শুরু হয়নি। দু একটা মালবাহী ট্রলার অলসভাবে তীরের দিকে আসছে। তানিয়া চৌধুরী ওনার ব্যক্তিগত গাড়িটা অনেক দূরে রেখে একাই পায়ে হেঁটে ঘাটের দিকে এলেন। পরনে সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে একটা ব্যাগ। শীতের হালকা আমেজ গায়ে লাগছে, কিন্তু তানিয়ার ভেতরে উত্তেজনার পারদ চড়ছে। হাতে কোনো লাঠি বা বন্দুক নেই, শুধু একটা কড়া মেজাজ নিয়ে তিনি আকাশের দেওয়া ঠিকানায় এসে পৌঁছালেন। ঘাটের এক কোণায় একটা পুরনো কাঠের নৌকা বাঁধা। নৌকার উপর বসে এক যুবক স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে আপন মনে একটা সুর বাজছে। সামনে একটা ছোট মাটির উনুনে চা ফুটছে। তানিয়াকে দেখেই আকাশ দাঁত কেলিয়ে হাসলো, সেই পরিচিত চাউমারি হাসি। আইসেন ম্যাডাম, কুয়াশা ঠেলে সিআইডি অফিসার হাজির। আমি তো ভাবছিলাম আপনি হয়তো রতন আর কুদ্দুসকে সাথে নিয়ে লঙ্কা কাণ্ড করতে আসবেন। একা আসার সাহস করলেন? আমার মতো চোরকে বিশ্বাস করলেন? তবে তোকে বিশ্বাস করার বিষধর সাপকে গলায় জড়ানো একই কথা। আমি এসেছি শুধু ওর হারটা নিয়ে তোর শেষ চালটা দেখতে। তুই কাল অত দামি নেকলেসটা আমার হাতে দিয়ে কেন পালালি? ওটা নিয়ে তো তুই বিদেশে পাড়ি দিতে পারতি। কেন আমাকে বারবার জ্বালাচ্ছিস? আকাশ চায়ের কাপ তানিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আগে চা খান ম্যাম, চিনি কম দিচ্ছি। আপনার তো আবার ফিকার সচেতনতা অনেক বেশি। আর হার, ওটা তো কাঁচের টুকরো ছিল ম্যাম। আসল হারটা তো আমি অলরেডি সরিয়ে ফেলছি। ওটা দিয়ে তো আমি আপনার মন জয় করতে চাইছিলাম, কিন্তু আপনি তো দেখি জ্যান্ত বাঘিনী। তানিয়া চা নিতে গিয়েও থমকে দাঁড়িয়ে বলে, কি বললি? ওটা নকল ছিল? তুই আমাকে আবারও বোকা বানালি। আমি ওটা মালখানায় জমা দিতে যাচ্ছিলাম। আকাশ, তুই একটা শয়তান, আস্ত শয়তান। তোকে এখন আমি এই বুড়িগঙ্গার জলে চুবিয়ে মারবো। তানিয়া রাগে নৌকায় পা দিলেন। নৌকাটা টলমল করে উঠল। তানিয়া ভারসাম্য হারিয়ে আকাশের গায়ের ওপর পড়তে গেলেন, কিন্তু আকাশ এক ঝটকায় ওনার হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দিল। তানিয়া এখন আকাশের একদম কাছে। কুয়াশার মধ্যে দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। তানিয়া ছটফট করে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু আকাশ ওনার হাত ছাড়ল না। ম্যাম, একটু শান্ত হন। সারাক্ষণ শুধু ডিউটি আর ডিউটি। এই যে ভোরের নদী, এই যে নিস্তব্ধতা, এগুলো কি আপনার ভালো লাগে না? শুনুন তানিয়া চৌধুরী, আমি পকেট মারি ঠিকই, কিন্তু আমি কারো ক্ষতি করি না। আর ওই হারটা, ওটা আসলে কোনো বড় নেতার কালো টাকার গয়না ছিল। ওটা আমি চুরি না করলে ওই নেতা ওটা দিয়ে কোনো বড় অপরাধ করত। আমি ওটা সরিয়ে এক গরিব এতিমখানায় দিয়ে দিছি, আর আপনাকে নকলটা দিছি। তুই আইন নিজের হাতে নিবি? তুই কে বিচার করার? আইন আছে, পুলিশ আছে। তুই চোর আর চোরই থাকবি। তোর এইসব রবিনহুড মার্কা গল্প আমি শুনবো না। চল এখন থানায়। থানায় তো যাবই ম্যাম, কিন্তু তার আগে একটা সত্যি কথা শুনে যান। আপনার বাবা আইজিপি মহিউদ্দিন চৌধুরীকে চেনেন তো? ওনার সেই সততার গল্প পুরো শহরে ফেমাস। কিন্তু আপনি কি জানেন 15 বছর আগে ওনার একটা ভুলের কারণে একটা নিরপরাধ পরিবার শেষ হয়ে গিয়েছিল? আমার বাবাও একজন ছোটখাটো কর্মচারী ছিলেন। ওনার এক কলমের খোঁচায় আজ আমি রাস্তায়। তানিয়া স্তব্ধ হয়ে গেলেন। ওনার বাবা তো ওনার কাছে আদর্শ। আকাশের মুখে এই অভিযোগ শুনে ওনার গা রিরি করে উঠল।
তিনি আকাশের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিলেন। তুই মিথ্যা বলছিস, আমার বাবা কোনোদিন ভুল করেননি। তুই নিজের চুরির সাফাই গাওয়ার জন্য আমার বাবাকে নিয়ে টানছিস। আকাশ, তোকে আমি রেহাই দেব না। প্রমাণ দেব ম্যাম, সময় হলে সব দেব। আমি আপনাকে ঘৃণা করি না, কারণ আপনি আপনার বাবার মতো নন। আপনি জেদি, কিন্তু আপনি সৎ। তাই তো আমি বারবার আপনার সামনে আসি। আমি চাই আপনি নিজের চোখে সত্যিটা দেখুন। আর হ্যাঁ, আপনার নেম প্লেটটাই নিন, এটা আপনার বুকেই ভালো লাগে, আমার পকেটে না। আকাশ তানিয়ার হাতে ওনার সেই হারানো নেম প্লেটটা ফিরিয়ে দিল। তানিয়া ওটার দিকে তাকিয়ে রইলেন। আকাশের কণ্ঠে আজ সেই ইয়ার্কি নেই, আছে এক গভীর বিষাদ। ঠিক তখনই ঘাটের ওপাশ থেকে সাইরেনের শব্দ শোনা গেল। রতনার কুদ্দুস জিপ নিয়ে চলে এসেছে। তারা হয়তো জিপিএস ট্র্যাক করে তানিয়াকে খুঁজে পেয়েছে। ম্যাডাম, এই তো আমরা এসে গেছি। আকাশ ভাই এবার কোথায় পালাবেন? চারপাশ পুলিশে ঘেরা। ম্যাডাম, কুয়াশার জন্য তো কিছুই দেখা যাচ্ছিল না। এই যে আকাশ ভাই, আমার বাদামের প্যাকেটটা কই? আজ তো আমি আপনাকে ছাড়বো না। আকাশ মুচকি হাসলো। সে নৌকার দড়িটা এক টানে খুলে ফেললো। নৌকাটা মাঝ নদীর দিকে ভাসতে শুরু করলো। আকাশ এক লাফে জলে ঝাঁপ দিল। তানিয়া নৌকার উপর দাঁড়িয়ে রইলেন। আকাশ সাঁতরে যাওয়ার সময় চিৎকার করে, ম্যাম, আপনার নেম প্লেটটা সাবধানে রাখবেন। আর হ্যাঁ, ওই লাল শাড়িটা কাল একবার পরে থানায় আসবেন, আমি ওখান থেকেই দেখব। গুড বাই। আকাশ, ফিরে আয়। তুই পালাচ্ছিস কেন? কুয়াশার মধ্যে আকাশ মিলিয়ে গেল। রতন আর কুদ্দুস তীরে দাঁড়িয়ে লাফালাফি করছে, কিন্তু পানিতে নামার সাহস কারো নেই। তানিয়া নৌকার উপর একা বসে রইলেন। ওনার এক হাতে নেম প্লেট আর অন্য হাতে সেই ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ। ওনার মনে এক অদ্ভুত ঝড় বইছে। আকাশের বাবার কথাগুলো কি সত্যি, নাকি ওটা স্রেফ একটা সাজানো গল্প? তানিয়া বাসায় ফিরলেন। ওনার বাবা মহিউদ্দিন চৌধুরী তখন বাগানে জল দিচ্ছেন। তানিয়া ওনার কাছে গিয়ে দাঁড়ালেন। ওনার মুখটা খুব শুকনো। বাবা, তুমি কি 15 বছর আগে কোনো ভুল করেছিলে? আকাশের বাবা নামে কাউকে কি তুমি চিনতে? মহিউদ্দিন চৌধুরী হাত থেকে জলের পাইপটা ফেলে দিলেন। ওনার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি তানিয়ার চোখের দিকে তাকাতে পারলেন না। তুমি হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো মা? আকাশকে, সেই চোরটা তোমাকে এসব বলেছে? চোরেদের কথা বিশ্বাস করতে নেই মা। যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, যাও যাও। তানিয়া লক্ষ্য করলেন ওনার বাবার হাত কাঁপছে। ওনার মনে সন্দেহের বীজ বুনে গেল। আকাশ কি তবে সত্যিই কিছু জানে? ও কি শুধু চোর নয়, ও কি কোনো প্রতিশোধের নেশায় ছুটছে? তানিয়া নিজের রুমে গিয়ে সেই লাল শাড়িটার দিকে তাকালেন। ওনার মনে হলো চোর আর পুলিশের এই লড়াই এখন শুধু থানার গণ্ডি পেরিয়ে এক পুরনো রহস্যের দিকে মোড় নিচ্ছে। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নেমপ্লেটটা পড়লেন। ওনার চোখে এখন জেদ নয়, বরং এক নতুন রহস্যের সন্ধান। তিনি ঠিক করলেন আকাশের এবার জেলে পাঠাবেন না। আকাশকে এবার জেলে পাঠাবেন না, বরং আকাশের কাছ থেকে সেই পুরনো সত্যটা বের করবেন। কিন্তু আকাশকে সহজে ধরা দেবে? ওদিকে শহরের অন্ধকার গলিতে আকাশ ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে নিজের বাসায় ফিরছে। এই ছোট বোন বৃষ্টি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে। আবার পানিতে ঝাঁপ দিয়ে আসলা বুঝি? ওই পুলিশ ম্যাডাম কি তোমাকে পাগল করে দিয়েছে? হুম, বড় ভাই, এবার থামো। চুরির এই খেলা বন্ধ করো। ধরা পড়লে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। ম্যাম তো আমাকে ধরতেই চায় না বৃষ্টি। উনি তো এখন ওনার নিজের অস্তিত্ব খুঁজছেন। খেলা তো এখন কেবল জমে উঠছে। নেম প্লেটটা তো ফেরত দিলাম, এবার ওনার হৃদয়টা নেওয়ার পালা। আকাশ হাসছে ঠিকই, কিন্তু ওর মনে এক গভীর সংকল্প। ও জানে তানিয়া এখন আর শান্তিতে থাকতে পারবে না। ভোরের সেই কুয়াশা কেটে গিয়ে এখন কড়া রোদ উঠেছে। তানিয়া চৌধুরী নিজের এসি রুমে বসে থাকলেও ওনার ভেতরে এক অস্বস্তিকর গুমুট ভাব। বাবার সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা ওনার চোখের সামনে ভাসছে। আকাশ কি তবে সত্যি বলছে? 15 বছর আগে এমন কি ঘটেছিল যা একজন সৎ আইজিবি অফিসারের হাত কাঁপিয়ে দিচ্ছে? তানিয়া ফাইলপত্র সরিয়ে রেখে আলমারি খুললেন। নিচে পড়ে আছে সেই টকটকে লাল জামদানি শাড়িটা, যেটা আকাশ ওনাকে পাঠিয়েছিল। তানিয়া বিড়বিড় করে বললেন, তুই বলেছিলি না এই শাড়িটা পরে থানায় আসতে? আজ আমি থানায় যাব না, আজ তোর ডেরায় যাব। দেখি তোর চুরির আড়ালে কত বড় সত্যি লুকিয়ে আছে। তানিয়া আজ আর পুলিশ ফোর্স নিলেন না। রতনার কুদ্দুসকে বলে দিলেন ওনার শরীর খারাপ, আজ যেন কেউ ওনাকে বিরক্ত না করে। তিনি লাল শাড়িটা পরলেন, কপালে একটা ছোট্ট কালো টিপ দিলেন।
আর চুলে আলগা খোপা বাঁধলেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পুলিশি মেজাজটা ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। ওনাকে এখন কোনো দুর্ধর্ষ অফিসার নয়, বরং পাশের বাড়ির কোনো সুন্দরী মেয়ে বলে মনে হচ্ছে। হাতে একটা সাধারণ ব্যাগ নিয়ে তিনি নিজের স্কুটিটা বের করলেন। আকাশের দেওয়া সেই পুরনো ঠিকানার সূত্র ধরে তিনি শহরের এক ঘিঞ্জি এলাকায় গিয়ে পৌঁছালেন। গলিটা এত সরু যে স্কুটি নিয়ে ঢোকা দেয়। তানিয়া স্কুটিটা গলির মুখে রেখে হেঁটে ভেতরে ঢুকলেন। চারিদিকে ডাস্টবিনের গন্ধ আর বাচ্চাদের চিৎকার। আকাশ কি সত্যি এমন জায়গায় থাকে? হঠাৎ দেখলেন এক নীল রঙের পুরনো দোতলা বাড়ি, যার নামটা ম্লান হয়ে গেছে, শান্তিনীর। তানিয়া থমকে দাঁড়ালেন। দরজায় কড়া নাড়তেই এক চঞ্চল কিশোরী বেরিয়ে এলো। ওটাই আকাশের ছোট বোন বৃষ্টি। বৃষ্টি তানিয়াকে দেখে হা হয়ে যায়। ও মা, আপনি কে আপা? আপনি কি ভুল করে এই গলিতে চলে আসছেন? আপনাকে তো দেখতে একদম সিনেমার হিরোইনের মতো লাগছে। এই লাল শাড়ি তো আমাদের এই পাড়ায় কেউ পরে না। আমি আকাশের বন্ধু। ও কি বাড়িতে আছে? ওর সাথে আমার জরুরি একটা কথা ছিল। ওহ, বড় ভাইয়ের বন্ধু। ভাইয়া তো এখন ঘরে নাই, ও মনে হয় ছাদে কবুতর ওড়াচ্ছে। আপনি ভেতরে আসেন আপা। মা, দেখো কে আসছে। বড় ভাইয়ের রাজকুমারী বন্ধু আসছে। তানিয়া অপ্রস্তুত হয়ে ভেতরে ঢুকলেন। আকাশের মা ঘর থেকে বেরিয়ে এলেন। ওনার চোখে চশমা, হাতে তসবিহ। তানিয়াকে দেখে উনিও বেশ অবাক হলেন। তানিয়া লক্ষ্য করলেন ঘরটা খুব সাধারণ, কিন্তু অসম্ভব পরিষ্কার। দেওয়ালে একটা পুরনো ছবি টাঙানো। এক ভদ্রলোক পুলিশের পোশাকে দাঁড়িয়ে আছেন। তানিয়া চমকে গেলেন। ছবির নিচে লেখা সাব ইন্সপেক্টর শওকত আলী। আকাশ কি তবে পুলিশের ছেলে? বসো মা। আকাশ তো আসলে বাইরের লোকজনের সাথে খুব একটা মেশে না। ও তো বলে ও ছোটখাটো ব্যবসা করে। তুমি কি ওর অফিসের কেউ? তানিয়ার মিথ্যা বলতে কষ্ট হলেও বলে, হ্যাঁ কাকি, আমি ওনার সাথে একসাথেই কাজ করি। আকাশ কি ছাদে? আমি কি একটু উপরে যেতে পারি? যাও মা, যাও। বৃষ্টি, আপাকে ছাদে সিঁড়িটা দেখিয়ে দে। তানিয়া সরু সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। ছাদে রোদ ঝলমল করছে। আকাশ তখন খালি গায়ে একটা নীল লুঙ্গি পরে শীষ দিয়ে কবুতর ওড়াচ্ছে। তানিয়াকে সিঁড়ির মুখে দেখেই ও থমকে গেল। হাতের কবুতরটা ফরফর করে উড়ে গেল। আকাশের চোখে তখন এক অবিশ্বাস্য বিস্ময়। ম্যাম, আপনি তাও আবার এই লাল শাড়িতে? আমি কি স্বপ্ন দেখছি নাকি পুলিশ আমার ডেরায় এসে এনকাউন্টার শুরু করছে? ওরে বাবা, আপনি তো এই পোশাকে একদম আগ্নেয়গিরির ওপর এক টুকরো বড়। ফাজলামি রাখ আকাশ। তোর মা আর বোনকে তুই বলিসনি তুই চোর? ওরা তো জানে তুই ব্যবসা করিস। আর ওই ছবিটা কার? তোর বাবা কি পুলিশ ছিলেন? আকাশের মুচকি হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। হ্যাঁ ম্যাম, ওই ছবিটা আমার বাবার। 15 বছর আগে আপনার বাবা ওনাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটিয়েছিলেন। বাবা সেই অপমান সইতে না পেরে জেলেই মারা যান। আমার মা আর বোন আজও জানে না আসল সত্যিটা। আমি তখন ছোট ছিলাম, কিন্তু আমি সব মনে রেখেছি। চোরের ছেলে চোর হবে, এই তকমা সমাজ আমাকে দিয়েছে। তাই আমি চোরই হলাম, তবে সাধারণ মানুষের না, বড় বড় পাপিষ্টদের। তুই তুই কেন আমাকে আগে বলিসনি? তুই কি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বারবার জ্বালাস? আকাশ ধীরে ধীরে তানিয়ার কাছে এগিয়ে এলো। প্রথম দিকে প্রতিশোধই ছিল ম্যাম। ভেবেছিলাম আপনাকে নাজেহাল করে ওনার পাপের শাস্তি দেব, কিন্তু পরে দেখলাম আপনি আপনার বাবার মতো নন। আপনি জেদি, আপনি পাগল, কিন্তু আপনি খাঁটি। আপনার ওই লাল শাড়িটা দেখার খুব শখ ছিল আমার। আজ আপনাকে দেখে আমার সব রাগ পানি হয়ে গেল। তানিয়া আর কিছু বলতে পারলেন না। ওনার দু চোখে জল টলমলো করছে। ওনার আদর্শ বাবা কি তবে সত্যিই এমন হীন কাজ করেছিলেন? আকাশের চোখে আজ কোনো থারাপি নেই, আছে এক বুক চাপা হাহাকার। হঠাৎ নিচ থেকে বৃষ্টির চিৎকার শোনা গেল। ভাইয়া, নিচে তাড়াতাড়ি আসো। অনেকগুলো পুলিশের লোক বাড়ি ঘিরে ফেলেছে। রতন ভাই আর কুদ্দুস ভাইও আছে। ওরা বলছে এসিপি ম্যামকে কিডন্যাপ করা হয়েছে। ও নো, ওরা নিশ্চয়ই আমার স্কুটিটা গলির মুখে দেখে ভাবছে আমি বিপদে পড়েছি। আকাশ, তুই পালা। ওরা যদি তোকে এই অবস্থায় পায় তবে তোকে মেরে ফেলবে। পালাবো কোথায় ম্যাম? আজ তো আর জিপিএস ট্র্যাক করতে হয়নি। আপনি নিজেই আমার ঘরে চোর নিয়ে আসছেন, কিন্তু আমি পালাবো না। আপনি তো আছেন আমাকে বাঁচাতে, তাই না?
তানিয়া দ্রুত ছাদের রেলিং দিয়ে নিচে তাকালেন। রতন আর কুদ্দুস হাতে লাঠি আর বন্দুক নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তানিয়া বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি ঝট করে আকাশের হাত ধরলেন। শোন আকাশ, আমি ওদের সামলাচ্ছি, তুই পেছনের পাইপ দিয়ে নেমে যা। আমি আজ সত্যি খুঁজবো। কাল রাত 12টায় সেই পুরনো লাইব্রেরির সামনে আসবি। আমি তোকে সাহায্য করব তোর বাবার সম্মান ফিরিয়ে দিতে। এখন যা। ম্যাম, এই লাল শাড়িতে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে। আজ যদি ধরা পড়ি তবে এই শাড়িটার মায়া কাটিয়ে যাওয়া কঠিন হবে। আকাশ এক লাফে রেলিং টপকে পাইপ বেয়ে নিচে নেমে গেল। তানিয়া নিজের শাড়িটা একটু গুছিয়ে নিয়ে ধীর পায়ে নিচে নামলেন। রতন আর কুদ্দুস তখন ঘরে ঢুকে চেঁচামেচি করছে। ম্যাডাম, আপনি এখানে এই লাল শাড়ি পরে? আর ওই যে মহিলা, আপনি কি আমাদের ম্যাডামকে ধরে রাখছেন? আকাশকে কুদ্দুস তল্লাশি করো। থাম রতন, কেউ আমার উপর হামলা করেনি। আমি ইনভেস্টিগেশনের জন্য ছদ্মবেশ ধরে এখানে এসেছি। আকাশ এখান থেকে অনেক আগেই পালিয়েছে। তোমরা শুধু শুধু এই সাধারণ মানুষের বাড়িতে ঝামেলা করছো কেন? এক্ষুনি বাইরে যাও। কিন্তু ম্যাডাম, আপনার স্কুটি তো গলির মুখে, আর আপনি এই শাড়ি মানে? অর্ডার ইজ অর্ডার, বাইরে যাও বলছি। আর খবরদার, আজকের এই শাড়ি পরার কথা যদি থানায় কেউ জানে তবে তোমাদের চাকরি আজই শেষ। রতন আর কুদ্দুস ভয় পেয়ে সুরসুর করে বেরিয়ে গেল। তানিয়া আকাশের মায়ের দিকে তাকালেন। ওনার চোখে সজল। তানিয়া ওনার হাতটা ধরলেন। কাকি, আমি আবার আসব। আপনার ছেলে চোর নয়, ও শুধু একটু পথ হারানো পথিক। আমি ওকে ফিরিয়ে আনবো। তানিয়া দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলেন। ওনার মনে এখন এক বিশাল সংকল্প। ওনার বাবাকে ওনার প্রশ্ন করতে হবে। 15 বছরের পুরনো সেই ফাইলটা ওনাকে খুঁজে বের করতে হবে। আকাশ আর তানিয়ার এই চোর পুলিশের লড়াই এখন এক নতুন মোড় নিল। শত্রুতা কি তবে ধীরে ধীরে ভালোবাসার দিকে এগোচ্ছে, নাকি এই পুরনো রহস্য তাদের চিরকালের মতো আলাদা করে দেবে? তানিয়া স্কুটি চালিয়ে বাড়ির দিকে ফিরছেন। বাতাসের ঝাপটাই ওনার লাল শাড়িটা উড়ছে। ওনার মনে হচ্ছে আকাশের সেই নেমপ্লেট চুরির রহস্যের চেয়েও বড় রহস্য এখন ওনার বাবার আলমারিতে বন্দী হয়ে আছে। রাত 12টা। শহরের ঘড়িগুলো এখন অলসভাবে টিকটিক করছে। তেজগাঁওয়ের সেই লাল শাড়ি পরা মেয়েটা এখন আবার নিজের খাকি ইউনিফর্মে ফিরে এসেছে। কিন্তু ওনার মনের ভেতরটা দাউ দাউ করে চলছে। তানিয়া চৌধুরীর ড্রয়িং রুমে আজ এক অদ্ভুত থমথমে ভাব। ওনার বাবা মহিউদ্দিন চৌধুরী তখনও নিজের স্টাডি রুমে বসে একটা পুরনো ডায়েরি উল্টে পাল্টে দেখছেন। তানিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করলেন বাবার হাতটা বারবার কাঁপছে। আকাশের সেই কথাগুলো আপনার বাবা আমার বাবার সম্মান কেড়ে নিয়েছিলেন। তানিয়ার কানে তীরের মতো বিচ্ছে। তানিয়া ধীর পায়ে ভেতরে ঢোকে। বাবা, এখনো ঘুমাওনি? রাত তো অনেক হলো। মহিউদ্দিন চমকে গিয়ে ডায়েরিটা বন্ধ করে। আরে মা, তুমি কখন এলে? এই চোরটাকে ধরতে গিয়ে তুমি তো আজকাল বাড়িই ফেরো না। আজও কি আকাশ ধরা পড়েছে? তানিয়া বাবার চোখের দিকে সোজা তাকিয়ে বলে, না বাবা, ওরা ধরা দেয়নি। কিন্তু ও আমাকে একটা পুরনো গল্পের কথা বলেছে, 15 বছর আগের গল্প। সাব ইন্সপেক্টর শওকত আলী নামে কাউকে কি তুমি চিনতে, যাকে তুমি চুরির দায়ে জেলে পাঠিয়েছিলে? মহিউদ্দিন চৌধুরীর মুখটা মুহূর্তেই পাংশু হয়ে গেল। তিনি চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। ঘরে এসি চললেও ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তিনি জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তানিয়া, পুরানো কাসন্দি ঘেটে লাভ নেই মা। পুলিশে কাজ করতে গেলে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শওকত আমার বন্ধু ছিল, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ না। ওর বিরুদ্ধে প্রমাণ ছিল, তাই ওকে জেলে যেতে হয়েছে। তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো। প্রমাণ ছিল না কি প্রমাণ সাজানো হয়েছিল বাবা? শওকতের ছেলে আকাশ আজ পথে পথে ঘুরে বেড়ায়, মানুষের পকেট মারে। ওর জীবনের এই পরিণতির জন্য কি তুমি দায়ী নাও? তানিয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে একজন চোরের কথা বিশ্বাস করছো? নিজের বাবার সততাকে প্রশ্ন করছো? যাও যাও, নিজের রুমে যাও। তানিয়া আর কথা বাড়ালেন না। তিনি বুঝলেন মুখে বলে বাবার কাছ থেকে সত্যি বের করা যাবে না। তিনি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলেন। কিন্তু ওনার চোখে ঘুম নেই। ওনার মাথায় এখন একটাই চিন্তা, আকাশের বাবার সেই ফাইলটা। ওটা নিশ্চয়ই বাবার ওই রুমের গোপন লকারেই আছে।
তানিয়া ঠিক করলেন আজ রাতেই ওনাকে ওই ফাইলটা হাতাতে হবে। চোর ধরার মিশন থেকে তানিয়া এখন নিজেই চোর সাজার মিশনে নামলেন। রাত 2টো, সারা বাড়ি নিঝুম। তানিয়া পা টিপে টিপে ওনার বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার বাবা এখন গভীর ঘুমে। তানিয়া খুব সাবধানে লকারের চাবিটা বাবার বালিশের তলা থেকে বের করার চেষ্টা করলেন। ওনার হার্টবিট তখন ড্রামের মতো বাজছে। ঠিক তখনই জানালার বাইরে একটা শীষ শোনা গেল। তানিয়া চমকে জানালার দিকে তাকালেন। দেখলেন পাইপ বেয়ে আকাশ ওনার জানালার কার্নিশে এসে বসে আছে, পরনে কালো টি শার্ট আর জিন্স। ম্যাম, চুরির কাজটা আপনি ভালোই শিখছেন দেখছি, কিন্তু বাবার বালিশের তলা থেকে চাবি নেওয়াটা বড্ড রিস্কি। একটু ভুল হলেই এনকাউন্টার হয়ে যাবেন। তুই এখানে কি করছিস শয়তান? পুলিশ লাইনে ঢুকে পড়েছিস? তোকে যদি এখন বাবা দেখে ফেলে তবে তোকে জ্যান্ত কবর দিবে। যা এখান থেকে। আরে ম্যাম, আমি তো আপনাকে হেল্প করতে আসছি। আপনার বাবার লকার খোলা আপনার কম্য না, ওটা ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ডের খেলা। এই নিন আমার স্পেশাল জ্যামার, এটা দিয়ে লকারের সেন্সর ডিসেবল করা যাবে। আকাশ এক লাফে ঘরের ভেতর ঢুকে পড়ল। তানিয়া আতঙ্কে সিটিয়ে গেলেন। চোর আর পুলিশ এখন একই মিশনে। আকাশ খুব দক্ষ হাতে লকারের প্যানেলে জ্যামারটা বসালো। তানিয়া দরজার দিকে নজর রাখছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই লকারটা একটা শব্দ করে খুলে গেল। ভেতরে স্তূপ করা ফাইল। তানিয়া পাগলের মতো খুঁজতে লাগলেন। শেষে নীল রঙের একটা পুরনো ফাইল পেলেন, যার উপরে লেখা কেস নম্বর 420/2009, শওকত আলী। পেয়েছি আকাশ, জলদি চল, বাবা যে কোনো সময় জেগে উঠতে পারেন। দুজনে যখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই লাইট জ্বলে উঠল। সামনে মহিউদ্দিন চৌধুরী হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে। ওনার চোখ ধকধক করে জ্বলছে। তানিয়া, তুমি ফাইল চুরি করেছো? আর এই ছেলেটা, এটাই কি আকাশ? আমি জানতাম তুমি একদিন এই ভুলটাই করবে। ফাইলটা রেখে দাও তানিয়া, এটা তোমার জানার দরকার নেই, বুঝেছো? কেন বাবা, কেন জানার দরকার নেই? কারণ এই ফাইলে তোমার আসল রূপটা লেখা আছে। আকাশ ঠিক বলেছে, তুমি নিজের প্রমোশনের জন্য শওকত কাকার উপর দোষ চাপিয়ে দিয়েছিলে। এই দেখো সই করা জবানবন্দি, যেটা জোর করে নেওয়া হয়েছিল। আকাশ ধীর পায়ে মহিউদ্দিনের সামনে গিয়ে বলে, স্যার, 15 বছর আগে আপনি আমার বাবার সম্মান আর আমাদের জীবনটা কেড়ে নিয়েছিলেন। আমি চাইলে এখন আপনার বুক চিরে গুলি চালাতে পারি, কিন্তু আমি চোর হলেও খুনি না। আমি শুধু চাই তানিয়া ম্যাম জানুক ওনার বাবার আসল পরিচয়টা কি। মহিউদ্দিন চৌধুরী হাতে রিভলভারটা নামিয়ে নিলেন। ওনার হাত কাঁপছে। তিনি সোফায় ধপাস করে বসে পড়লেন। ওনার এতদিনের সাজানো অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তানিয়া ওনার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। বাবা, আমি কালই এই ফাইলটা সদর দপ্তরে জমা দেব। আমি পুলিশ হিসেবে শপথ নিয়েছিলাম সত্যের পক্ষে থাকব, এমনকি সেই সত্য যদি আমার নিজের বাবার বিরুদ্ধেও হয়। ম্যাম, আজকের মিশনটা তো দারুণ সফল হলো। আপনার এই সততা দেখলে আমার বাবার আত্মা শান্তি পাবে। কিন্তু এখন তো আমার পালানোর পালা। রতন আর কুদ্দুস নিশ্চয়ই গেটে ডিউটি করছে। তানিয়া আকাশের হাত ধরে। না আকাশ, তোকে আর পালাতে হবে না। এই ফাইলটা প্রমাণ করবে তুই কেন এমন হয়েছিস। আমি তোকে সাহায্য করব স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু তার আগে তোকে ওই পকেট মারিটা বন্ধ করতে হবে। পকেট মারি তো আমি আপনার মন চুরি ট্রেনিং নেওয়ার জন্য করতাম ম্যাম। মন তো অলরেডি চুরি হয়ে গেছে, এবার শুধু পাহারাদার হওয়ার পালা। তানিয়া লজ্জিত হয়ে আকাশের হাত ছেড়ে দিলেন। ওনার বাবা ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে রইলেন। সারা রাত ধরে তানিয়া আর আকাশ ফাইলটা নিয়ে বসে রইলেন। আকাশের ছোটবেলার সব স্মৃতি আজ আবার তাজা হয়ে উঠেছে। তানিয়া বুঝতে পারছেন আকাশের এই তেরা স্বভাবের আড়ালে একটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে। সকাল হলো। তানিয়া ইউনিফর্ম পরে তৈরি। তিনি আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসলেন। আকাশ, তুই এখন আমাদের বাড়িতে গেস্ট হিসেবে থাকবি। রতন আর কুদ্দুসকে বলে দিয়েছি তুই স্পেশাল সোর্স। আর হ্যাঁ, আজ রাতে মা তোকে খাওয়ার দাওয়াত দিয়েছে, আসবি তো? ম্যাম, জেলের ভাতের চেয়ে আপনার মায়ের হাতে রান্না নিশ্চয়ই ভালো হবে। কিন্তু একটা কথা, ওই লাল শাড়িটা কি আজ রাতেও পরবেন? বেশি জাউরামি করবি না আকাশ। যা এখন গোসল করে ফ্রেশ হয়ে নে, তোকে দিয়ে অনেক কাজ বাকি। তানিয়া থানায় বেরিয়ে গেলেন। রতন আর কুদ্দুস গেটে আকাশকে দেখে হা হয়ে তাকিয়ে রইল। রতন কোনোই দিয়ে কুদ্দুসকে গুঁতো মারল। কুদ্দুস চোর দেখে এখন জামাই আদরের বাসায় ঘুরছে। আমাদের প্রমোশন তো হয়ে গেল, এখন তো মনে হচ্ছে আকাশ ভাই জুতো পলিশ করা লাগবে। ভাই,
বাদামের প্যাকেটটা আগে পকেটে ভরি। আকাশ ভাই যেভাবে বাড়িতে ঢুকছে মনে হয় আমার প্যাকেটটাই আগে পরিষ্কার করবে। তানিয়া আর আকাশের এই অসম লড়াই এখন এক অদ্ভুত মোড় নিল। শত্রুতা শেষ হলো ঠিকই, কিন্তু এক নতুন ভালোবাসার অঙ্কুর জন্ম নিল। বাবার পাপের ফাইলটা এখন তানিয়ার ব্যাগে। আকাশ কি পারবে ওনার বাবার সম্মান ফিরিয়ে আনতে? তানিয়া কি পারবেন একজন চোরকে নিজের মনের মানুষ বানাতে? ঢাকা জজ কোর্টের সামনে আর তিল ধারণের জায়গা নেই। সংবাদপত্রের গাড়ি আর উৎসুক মানুষের ভিড়। সবার মুখে একটাই কথা, একজন বর্তমান এসিপি কি আসলেই নিজের প্রাক্তন আইজিপি বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে দাঁড়াবেন? তানিয়া চৌধুরী আজ একদম শক্ত পাথর। ওনার পরনে ইস্ত্রি করা টানটান পুলিশ ইউনিফর্ম, মাথায় টুপি, কিন্তু ওনার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে সবার চোখ কপালে। আকাশ আজ একটা সাদা পাঞ্জাবি পরেছে, চোখে সানগ্লাস। রতনার কুদ্দুস ওর দুই পাশে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ও কোনো বড় ভিআইপি। কুদ্দুস, দেখছিস অবস্থা? কালকে যে চোরকে আমরা ড্রেনতে দৌড়ানি দিছি, আর সে এসিপি ম্যাডামের পাশের সিটে বসে চা খাচ্ছে। আমার তো মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিয়ে পকেট মানি টেনে নেওয়া শুরু করি। ভাই, বাদামের ব্যবসা ভালো। আকাশ ভাই আজ সকালে আমারে 2টা 100 টাকার নোট দিয়েছে, বলেছে কুদ্দুস আজ আমার খুশির দিন, পেট ভরে বিরিয়ানি খাস। চোর হইলে ভাইটার মনটা বড়। তানিয়া কোর্টরুমের ভেতরে ঢুকলেন। ওনার বাবা মহিউদ্দিন চৌধুরী কাঠগড়ায় এক পাশে বসে আছেন, ওনার মাথা নিচু। 15 বছর আগে যে জাল নথি দিয়ে তিনি শওকত আলীকে ফাঁসিয়েছিলেন, সেই নীল ফাইলটা আজ জজ সাহেবের টেবিলের উপর। তানিয়া যখন সাক্ষীর বক্সে গিয়ে দাঁড়ালেন, পুরো ঘরে পিন পতন, নীরবতা। সিপি তানিয়া চৌধুরী, আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে প্রমাণ দাখিল করেছেন? তিনি আপনার জন্মদাতা পিতা। আমি জানতাম হুজুর, কিন্তু আমি আগে একজন পুলিশ অফিসার। আমার ইউনিফর্ম আমাকে শিখিয়েছে সত্যের সাথে থাকতে। সাব ইন্সপেক্টর শওকত আলী নিরাপদ ছিলেন, নিরপরাধ ছিলেন। এই ফাইলে ওনার জবানবন্দি জালিয়াতি করা হয়েছে। আমার বাবা তৎকালীন সময় নিজের ক্যারিয়ার বাঁচাতে এই অন্যায়টা করেছিলেন। আমি চাই শওকত আলীর সম্মান ফিরিয়ে দেওয়া হোক। মহিউদ্দিন চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছলেন। তিনি জানতেন তানিয়া হার মানবে না। জজ সাহেব রায় দিলেন, শওকত আলীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে এবং ওনার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আর মহিউদ্দিন চৌধুরীকে ওনার কৃতকর্মের জন্য বিভাগীয় তদন্তের মুখোমুখি হতে হবে। কোর্ট থেকে বের হওয়ার সময় আকাশ তানিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। আকাশের চোখে আজ জল, কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। ম্যাম, থ্যাংক ইউ। আজ আমার বাবা বোধহয় ওপারে বসে হাসছেন। আপনি যা করলেন সেটা কোনো সাধারণ মেয়ের পক্ষে করা সম্ভব ছিল না। আমি কি আজ আপনাকে একটা সেলফি নেওয়ার রিকোয়েস্ট করতে পারি? মানে একজন হিরোইনের সাথে একটা ছবি তো থাকতেই হয়। একদম না আকাশ, তুই এখনো আসামি। তোর বাবার কেস সলভ হয়েছে ঠিকই, কিন্তু তোর বিরুদ্ধে যে 10টা চুরির মামলা আছে সেগুলোর কি হবে? ওগুলো তো আর এমনি এমনি মুছে যাবে না। ওরে বাবা, আপনি তো দেখে একদম ভোল পাল্টে ফেললেন। আমি তো ভেবেছিলাম আজ আপনি আমাকে মুক্তি দিয়ে বলবেন, আকাশ চলো আমরা ফুচকা খেতে যাই। ফুচকা খাবি লকআপে গিয়ে? তবে হ্যাঁ, কমিশনার স্যার তোর ইন্টেলিজেন্স দেখে একটা প্রস্তাব দিয়েছেন। তুই যদি আমাদের অফিসিয়াল সোর্স হিসেবে কাজ করিস তবে তোর সাজা অনেক কমানো যেতে পারে। করবি কাজ? সোর্স মানে পুলিশের দালালি? ম্যাম, আমি তো স্বাধীন চোর, দালালি করা কি আমার মানায়? তবে যদি ডিউটির সময় আপনার ওই লাল শাড়িটা মাঝে মাঝে দেখার সুযোগ পাই তবে আমি রাজি। তানিয়া লাঠি দিয়ে আকাশের পিঠে একটা হালকা বাড়ি দিলেন। রতনার কুদ্দুস হো হো করে হেসে উঠল। তানিয়া আকাশকে নিয়ে ওনার জিপে উঠলেন। গন্তব্য আকাশের সেই দোতলা বাড়ির শান্তিনীর। আকাশের মা আর বোন আজ তানিয়াকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। 15 বছরের কলঙ্ক আজ মুছে গেছে। মা, তুমি আমাদের জন্য যা করলে তা আমরা সারা জীবন মনে রাখবো। আকাশ তো তোমায় অনেক জ্বালাতন করে, তুমি কিছু মনে করো না মা। ও আসলে মনে মনে খুব ভালো। কাকি, আকাশ এখন থেকে আর চুরি করবে না। ও এখন পুলিশের সাথে কাজ করবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। বৃষ্টি তানিয়ার কানে কানে বলে, আপা, ভাইয়া কিন্তু কাল রাতে আপনার নামে আবার কবিতা লিখেছিল। আপনাকে নাকি ওনার বন্দি সাম্রাজ্যে লাগে। সাবধানে থেকো কিন্তু। তানিয়া লজ্জিত হয়ে তাড়াতাড়ি বিদায় নিলেন। জিপে ফেরার সময় আকাশ ওনার পাশেই বসেছে। আকাশ হুট করে পকেট থেকে একটা চকলেট বের করে তানিয়ার দিকে এগিয়ে দিল। এই নিন ম্যাম, এটা চুরির না, কুদ্দুসের দোকান থেকে টাকা দিয়ে কেনা। খেয়ে দেখুন,
মাথা ঠান্ডা হবে। সামনে তো অনেক বড় বড় চোর ধরতে হবে আপনার সাথে। আকাশ, তুই কি আসলেই শুধরাবি নাকি আবার কোনোদিন আমার নেম প্লেট নিয়ে পালাবি? ম্যাম, নেম প্লেট তো অনেকবার নিছি, এবার আপনার নামের টাইটেলটা নেওয়ার ইচ্ছা আছে। তানিয়া চৌধুরী থেকে তানিয়া আকাশ, কেমন লাগবে বলেন তো? তানিয়া জোরে গাড়ি ব্রেক করে। আকাশ, তুই থামবি? এক্ষুনি নাম গাড়ি থেকে, তোর জাউরামি দিন দিন বাড়ছে। আকাশ হাসতে হাসতে নেমে গিয়ে বলে, নামছি ম্যাম, নামছি, কিন্তু কাল সকালে ঠিক সময় অফিসে চলে আসব। ফাইল রেডি রাখবেন। আরিয়ানের মতো বখাটেদের সাইজ করতে হবে তো। টাটা। তানিয়া গাড়ির আয়নায় আকাশের চলে যাওয়া দেখলেন। ওনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলো। চোর আর পুলিশের এই লড়াই এখন একটা নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। প্রতিশোধের ছাই থেকে এখন ভালোবাসার ফিনিক্স পাখি ডানা ঝাপটাচ্ছে। আকাশ এখন আর আসামি নয়, ও এখন তানিয়ার ছায়া। দিন কয়েক হলো আকাশ এখন তেজগাঁও থানার অফিসিয়াল সোর্স, তবে ওর সোর্সগিরি করার চেয়ে তানিয়াকে চালানোতেই আনন্দ বেশি। প্রতিদিন সকালে সে রতন আর কুদ্দুসের জন্য নাস্তা নিয়ে থানায় হাজির হয়। তানিয়া নিজের কেবিনে সিরিয়াস ফাইলে সই করছেন। এমন সময় আকাশ বিনা অনুমতিতে ভেতরে ঢুকে ওনার টেবিলের ওপর এক প্যাকেট গরম বিরিয়ানি রাখলো। ম্যাম, কাজের চাপে তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। এই নিন খাসির কাচ্ছি, আপনার জন্য একদম বেছে বেছে খাসির নল্লি দিয়ে আনিয়েছি। একটু খেয়ে দেখুন, মেজাজ ফুরফুরে হবে। আকাশ, তোকে কতবার বলেছি দরজা লক করে ঢুকবি? আকাশ, তোকে কতবার বলেছি দরজায় নক করে ঢুকবি? আর থানার ভেতরে বিরিয়ানির বিন্যাস বন্ধ কর। আমি এখন একটা বড় গ্যাংস্টার কালামানিকের ফাইল চেক করছি। ও নাকি শহর জুড়ে ড্রাগসের বাড়াচ্ছে। আরে ম্যাম, ওই কালা মানিক তো আমার পুরনো মক্কেল। ওর আস্তানা কোথায় আমি সব জানি। আপনি শুধু শুধু ফাইল ঘেটে সময় নষ্ট করছেন। চলুন না, আজ রাতে ওনাকে একটু সারপ্রাইজ ভিজিট দিয়ে আসি। তবে একটা শর্ত, পুলিশ সেজে গেলে ও গর্তে লুকাবে। আপনাকে আর আমাকে একদম কাপল সেজে যেতে হবে। তানিয়া এবার মুখ তুললেন। ওনার চোখে কড়া দৃষ্টি, কিন্তু আকাশের আইডিয়াটা ওনার মনে ধরলো। কালা মানিককে ধরার জন্য গত 1 বছর ধরে জাল বিছিয়েও পুলিশ ব্যর্থ হচ্ছে। ছদ্মবেশ ছাড়া ওকে ধরা অসম্ভব। কাপল মানে কি? তুই কি বলতে চাস আমি তোর সাথে প্রেমিকার অভিনয় করব? তোর সাহস তো দিন দিন ধরাকে সরা জ্ঞান করছে। ম্যাম, এটাকে অভিনয় বলে না, এটাকে বলে কৌশল। কালা মানিক আজ রাতে ধানমন্ডির এক অভিজাত ক্লাবে ডিল করতে আসবে। ওখানে একা কোনো পুলিশ ঢুকতে পারবে না। জোড়ায় জোড়ায় সবাই যাচ্ছে। আপনি একটা দামি গাউন পরবেন, আর আমি এই তো আপনার সেই চোর আকাশ, কোট টাই পরে একদম নবাবজাদা হয়ে যাব। তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন। মিশরের স্বার্থে ওনাকে রাজি হতেই হলো। ঠিক হলো রাত 9টায় তারা ক্লাবে পৌঁছবে। ওদিকে ইন্সপেক্টর আরিয়ান, যে মনে মনে তানিয়াকে পছন্দ করে এবং আকাশকে দুচোখে দেখতে পারে না, সে আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। আরিয়ানের মুখটা রাগে কালো হয়ে গেল। সে ভাবলো, এই চোরটা তানিয়ার এত কাছে চলে যাচ্ছে কেন? আজ এই মিশন আমি এমনভাবে ভেস্তে দেবো যে আকাশকে তানিয়া নিজেই লাথি মেরে বের করে দেবে। রাত 9টা। তানিয়া আজ কালো রঙের একটা সিল্কের শাড়ি পরেছেন, গলায় হীরের হালকা নেকলেস। ওনাকে দেখে মনে হচ্ছে কোনো অভিজাত ঘরের মেয়ে। আকাশ যখন ওনার সামনে এসে দাঁড়ালো, তানিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। আকাশ একটা ব্লু কালারের ব্লেজার পরেছে, চুলগুলো সেট করা। ওকে দেখে কোনোভাবেই চোর মনে হচ্ছে না। আকাশ হাতের আংটিটা ঠিক করতে করতে বলে, ম্যাম, আপনার থেকে কিন্তু আর চোখ ফেরানো যাচ্ছে না। হারটা কি সেই নিউ মার্কেটের দেওয়াটা পড়েছেন? না না, ওটা তো মালখানায়। আচ্ছা ম্যাম, আমার হাতটা ধরুন। কাপলদের কিন্তু হাত ধরাধরি করে হাঁটতে হয়। তানিয়া আকাশের হাতটা আলতো করে ধরে। একদম বেশি কথা বলবি না, শুধু লক্ষ্য রাখবি কালামানিক কোথায়। আর হ্যাঁ, যদি কোনো অঘটন ঘটে তবে সবার আগে তোকে আমি অ্যারেস্ট করব। ক্লাবের ভেতরে আলোর ঝলকানি। আকাশ আর তানিয়া এক কোনায় সোফায় বসে ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিচ্ছে। আকাশ আর চোখে দেখলো কালামানিক তার দলবল নিয়ে ওপরের তলার ভিআইপি রুমে যাচ্ছে। ঠিক তখনই আরিয়ান তার এক সোর্সকে ফোন করে জানিয়ে দিল, ক্লাবের এক কোনায় এক চোর আর এক মহিলা পুলিশ অফিসার আছে, ওদের এখনো ঝামেলা করো। হঠাৎ ক্লাবের মিউজিক বন্ধ হয়ে গেল। বাউন্সাররা এসে আকাশ আর তানিয়াকে ঘিরে ধরলো। কালামানিকের এক লোক চিৎকার করে বলল, এই জোড়াটা কিন্তু পুলিশ, ওদের পকেটে চেক করো।
তানিয়া অপ্রস্তুত হয়ে পড়লেন। ওনার ব্যাগে রিভলভার আছে, এটা ধরা পড়লে মিশন শেষ। ঠিক তখনই আকাশ তানিয়ার কানে ফিসফিস করে বলল, ম্যাম, ভয় পাবেন না। আমি থাকতে আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। আপনি শুধু আমাকে থাপ্পড় মারার অভিনয় করুন। কি? কেন? তানিয়া সজোরে আকাশের গালে এক চড় বসিয়ে দিলেন। আকাশ নাটকে ভঙ্গিতে চিৎকার করে উঠল, আরে মারুন তো। ওরে বাবা, এই মেয়েটার মেজাজ যে এত খারাপ আগে জানতাম না। ভাই সব, আমি একে পুলিশ না, আমি একে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসছি। ও হলো আমার অবাধ্য বউ। ও রেগে গিয়ে আমার পকেট থেকে রিভলভারটা কেড়ে নিছে যাতে আমি আত্মহত্যা না করি। এই দেখুন ম্যামের ব্যাগে আমার লাইসেন্স করা পিস্তল। আকাশ চট করে তানিয়ার ব্যাগ থেকে রিভলভারটা বের করে নিজের জ্যাকেটের পকেটে চালান করে দিল এবং একটা নকল লাইসেন্স দেখালো যা সে আগে থেকেই পকেটে রেখেছিল। বাউন্সাররা আকাশের অভিনয় দেখে হেসে দিল। ভাই, ও সামলানো তো কঠিন কাজ। যান যান, ঝগড়া মিটিয়ে বাসায় যান। ভিড় সরে যেতেই আকাশ তানিয়াকে নিয়ে দ্রুত ওপরের তলার দিকে ছুটল। সেখানে কালামানিক তখন ড্রাগসের ব্যাগ বদল করছে। তানিয়া আর আকাশ এক ঝটকায় দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। তানিয়া এক লাথি মেরে কালামানিকের হাত থেকে ব্যাগটা ফেলে দিলেন। পুলিশ, হ্যান্ডস আপ। মানিক, তোর খেলা শেষ। শুরু হলো গোলাগুলি আর ধস্তাধস্তি। তানিয়া যখন মানিকের এক লোকের সাথে লড়ছেন, অন্য একজন পেছন থেকে তানিয়াকে ছুরির আঘাত করতে চাইল। আকাশ সেটা দেখে চিতার মতো ঝাঁপিয়ে পড়ল। ছুরিটা আকাশের হাতে এসে বিঁধল। আকাশ যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু লোকটাকে ছাড়লো না। সে এক আছাড় দিয়ে লোকটাকে অজ্ঞান করে ফেলল। আকাশ, তোর হাত দিয়ে রক্ত পড়ছে। ম্যাম, চোরের রক্ত তো সস্তা। আপনি মানিককে ধরুন, ও জানালা দিয়ে পালানোর চেষ্টা করছে। তানিয়া ঝাঁপিয়ে পড়ে কালামানিককে ধরে ফেললেন এবং হাত কড়া পরিয়ে দিলেন। মিশন সফল। কিছুক্ষণ পর রতন আর কুদ্দুস পুলিশ ভ্যান নিয়ে হাজির হলো। আরিয়ানও সেখানে এলো, কিন্তু আকাশের বীরত্ব দেখে সে আর কিছু বলতে পারলো না। ওমা, আকাশ ভাই তো জখম হয়েছে। ম্যাডাম, আপনার জন্য ভাইয়া তো নিজের রক্ত দিয়ে দিয়েছে। এই আরিয়ান স্যার, আপনি তো বলছিলেন আকাশ ভাই পাল্লাই পরে পালাবে, কিন্তু ও তো বাঘের মতো লড়ছে। আকাশ রুমাল দিয়ে হাত বাঁধতে বাঁধতে বলে, আরে কুদ্দুস, বাঘের চেয়েও বড় এক বাঘিনীর পাহাড়ে আছি তো, তাই তো সাহস বেড়ে গেছে। ম্যাম, এখন কি আমাকে হাসপাতালে নিয়ে যাবেন নাকি লকআপে ব্যান্ডেজ করবেন? তানিয়া আকাশের হাতের ক্ষতটা নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিতে দিতে বলে, অনেক জ্যাঠামি হয়েছে, হাসপাতালে চল। আর শোন আকাশ, আজ তুই না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ। ম্যাম, থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না। সুস্থ হওয়ার পর আমাকে কিন্তু নিজ হাতে বিরিয়ানি খাইয়ে দিতে হবে। রাজি? আগে সুস্থ হ, তারপর দেখা যাবে। রতন, একে আমার গাড়িতে তোল। তানিয়া আর আকাশ যখন জিপে করে হাসপাতালের দিকে যাচ্ছে, আরিয়ান আড়ালে দাঁড়িয়ে নিজের দাঁত কিরমির করছে। সে বুঝতে পারছে তানিয়ার মন থেকে এই চোরকে সরানো এখন অসম্ভব। অন্যদিকে আকাশ তানিয়ার কাঁধে মাথা রেখে একটু চোখ বন্ধ করলো। চোর আর পুলিশের মনে মনে এই অসম প্রেম এখন রক্তের বাঁধনে আরো শক্ত হলো। অপারেশন কালামানিক সফল হয়েছে ঠিকই, কিন্তু তানিয়ার মনটা বড্ড অস্থির হয়ে আছে। হাসপাতালের করিডোরে সাদা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে তিনি পায়চারি করছেন। ভেতরে আকাশ ওর হাতে 3টে সেলাই পড়েছে। চোরটা যখন ছুরির সামনে ঝাঁপিয়ে পড়েছিল, তানিয়ার মনে হয়েছিল ওনার নিজের বুকেই বুঝি কেউ ছুরি চালিয়ে দিয়েছে। রতনার কুদ্দুস বাইরে বেঞ্চে বসে ঝিমাচ্ছে, আর আরিয়ান এক কোনায় দাঁড়িয়ে বিড়বিড় করে ফোনে কার সাথে যেন কথা বলছে। ওনার চোখে মুখে হিংসার ছাপ স্পষ্ট। নার্স বেরিয়ে আসতেই তানিয়া প্রায় দৌড়ে গেলেন ওনার কাছে। সিস্টার, আকাশ মানে পেশেন্ট এখন কেমন আছে? রক্তক্ষরণ বন্ধ হয়েছে তো? আপনার সোর্স তো বেশ শক্ত ধাতের মানুষ ম্যাম। সেলাই করার সময় ডাক্তারকে বলছিল, ডাক্তার সাহেব অমনভাবে সেলাই দিয়েন যাতে আমার এসিপি মেয়ে দেখলে ভয় না পায়, শুধু মায়া পায়। আপনি ভেতরে যেতে পারেন। তানিয়া ধীর পায়ে কেবিনে ঢুকলেন। আকাশ আধশোয়া হয়ে বসে আছে। ডান হাতে সাদা ব্যান্ডেজ, বাঁ হাত দিয়ে ওনার সেই বিখ্যাত নেমপ্লেটটা নিয়ে নাড়াচাড়া করছে। হ্যাঁ, ওটাও আবারও কখন জানি তানিয়ার ব্যাগ থেকে সরিয়ে নিয়েছে। তানিয়াকে দেখেই আকাশ মুখটা কাচুমাচু করে একটা করুণ চাহনি দিল। ম্যাম আইসেন, আপনার এই চোরটা তো আজ প্রায় পটল তুলছিল।
ছুরির ঘা বড়ই তেরা ম্যাম, একদম কলিজার কাজ দিয়ে গেছে। এই দেখুন হাতটা নাড়াতে পারছি না, মনে হয় আমার পকেট মারার ক্যারিয়ার এখানেই শেষ। তানিয়া রাগী গলায় বলতে গিয়েও গলাটা নরম হয়ে এলো। তোকে কে বলেছিল হিরো সাজতে? আমি কি নিজেকে বাঁচাতে পারতাম না? তুই তো একটা আস্ত গাধা। দেখ তো হাতটার কি অবস্থা করলি। গাধা না হলে কি আপনার মতো বাঘিনীর প্রেমে থুরি পাহারায় থাকি ম্যাম? ওই লোকটা যখন ছুরি উচালো, আমার মনে হলো আপনি জখম হলে এই দুনিয়াটা বড্ড বেমানান লাগবে। আপনার ওই কড়া ধমক শোনার জন্য হলেও তো আমাকে বেঁচে থাকতে হবে। তানিয়া জানালার ধারে গিয়ে দাঁড়ালেন। বাইরের রাস্তার টিমটিমে আলোয় ওনার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। আকাশ সেটা খেয়াল করলো। ও খুব কষ্টে বিছানা থেকে নেমে তানিয়ার একদম পেছনে গিয়ে দাঁড়ালো। ওনার ঘাড়ের কাছে আকাশের উষ্ণ নিঃশ্বাস লাগছে। তানিয়া শিউরে উঠলেন কিন্তু সরে গেলেন না। ম্যাম, কাঁদছেন নাকি? চোরের জন্য চোখের জল ফেললে কিন্তু পুলিশের মান সম্মান থাকবে না। এই নিন আপনার নেম প্লেট, এটা মুছতে মুছতে আমি আপনার চোখের জল মুছে দেওয়ার সাহস সঞ্চয় করছিলাম। তানিয়া ঘুরে দাঁড়িয়ে আকাশের সুস্থ হাতটা চেপে ধরে। আকাশ, তুই কেন বারবার এমন করিস? কেন আমার জীবনে আসলি? তুই কি জানিস না আমাদের জগৎ আলাদা? তুই চোর, আমি পুলিশ। লোকে জানলে আমাকে ছিছি করবে। আকাশ তানিয়ার হাতের উপর নিজের ব্যান্ডেজ করা হাতটা আলতো করে রেখে দিল। জগৎ আলাদা হতে পারে ম্যাম, কিন্তু মনের টান তো আর আইন মেনে চলে না। আপনার খাকি ইউনিফর্মের নিচে যে একটা নরম মন আছে, সেটা আমি প্রথম দিনই চিনেছিলাম। আমি চোর হতে পারি, কিন্তু আপনার মন চুরি করার দায়ে যদি আমার ফাঁসিও হয়, আমি হাসতে হাসতে ঝুলে পড়ব। তানিয়া আর কথা বলতে পারলেন না। ওনার মনে হলো সময়ের চাকাটা যেন থেমে গেছে। তিনি খুব সন্তর্পণে আকাশের ব্যান্ডেজ করা হাতটা নিজের দুই হাতের তালুতে নিলেন। ওনার আঙ্গুলের ডগা দিয়ে ব্যান্ডেজটা ছুঁয়ে দেখলেন। আকাশের চোখে তখন গভীর এক অনুভূতি। ও তানিয়ার চুলের একটা অবাধ্য গোছা কানের পেছনে গুজে দিল। তানিয়া চোখ বন্ধ করে ফেললেন। এই প্রথম ওনার মনে হলো আকাশ কোনো চোর নয়, ও ওনার একান্ত আপন কেউ। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল আরিয়ান। তানিয়া ছিটকে সরে গেলেন। আরিয়ান ভেতরে ঢুকে কুটিল এক হাসি দিল। তানিয়া, কমিশনার স্যার ফোন করেছিলেন, কালামানিকের কেসটা আমাকে হ্যান্ড ওভার করতে বলেছেন। আর আকাশ, তোমার ওই সোর্সকে নিয়ে কিন্তু ডিপার্টমেন্টে কথা হচ্ছে। ও নাকি নিজের স্বার্থে তোমাকে ইউজ করেছে। ওকে এখনই ডিসচার্জ করিয়ে থানায় নিয়ে যাওয়া উচিত। আরিয়ান স্যার, আকাশ জখম হয়েছে আমাকে বাঁচাতে গিয়ে। ও এখন আমার জিম্মায় থাকবে। কমিশনার স্যারকে আমি নিজে ব্রিফ করব। আপনি এখন আসতে পারেন। বেশ, তবে মনে রেখো তানিয়া, চোর কোনোদিন সাধু হয় না। আজ তোমাকে বাঁচিয়েছে, কাল হয়তো তোমাকেই ডোবাবে। আরিয়ান গটগট করে বেরিয়ে গেল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে তানিয়ার দিকে তাকালো। ম্যাম, আরিয়ান সাহেব ঠিকই বলেছেন, আমি আপনার জন্য বিপদ ডেকে আনছি। আপনি বরং আমাকে হাসপাতালেই রেখে যান, আমি সুযোগ বুঝে কেটে পড়ব। আপনার ক্যারিয়ারে কালি লাগাতে চাই না। তুই কোথাও যাবি না। তুই এখন আমার বাসায় যাবি। রতন আর কুদ্দুস তোকে পাহারা দেবে, আর আমি তোকে নিজের হাতে সুস্থ করব। এটা আমার অর্ডার, কোনো সোর্সের প্রতি করুণা না, বুঝলি? আপনার বাসায়? ওরে বাবা, সেখানে তো আপনার বাঘের মতো বাবা আছেন। উনি যদি দেখেন আমি আপনার সোফায় শুয়ে বিরিয়ানি খাচ্ছি, তবে তো আমাকে জ্যান্ত ফ্রাই করে ফেলবেন। বাবা এখন নিজেই ব্যস্ত। ওনার সেই পাপের বোঝা ওনাকে কুরে কুরে খাচ্ছে। তুই চল আমার সাথে। আর শোন, বেশি বকবক করলে ব্যান্ডেজের উপর আরেকটা চর বসাবো। তানিয়া আর আকাশ যখন হাসপাতাল থেকে বের হলেন, রাত তখন 4টে। ভোরের হালকা আলো ফুটছে। তানিয়ার গাড়িতে আকাশ পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে। তানিয়া ড্রাইভ করছেন আর আয়নায় বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আকাশ তখন ওনার দিকে তাকিয়ে একটা কাল্পনিক চুমু হাওয়ায় উড়িয়ে দিল। তানিয়া মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিলেন। তানিয়ার বাসায় পৌঁছানোর পর শুরু হলো এক অন্য দৃশ্য। তানিয়া নিজ হাতে আকাশের জন্য গরম স্যুপ বানালেন। আকাশ তখন তানিয়ার ড্রয়িং রুমে ওনার ছোটবেলার অ্যালবামের পাতা উল্টাচ্ছে। ম্যাম, ছোটবেলায় তো আপনি একদম গোলুমোলু ছিলেন। আপনাকে দেখলে তো তখন চোরও ভয় পেত না, বরং আদর করত। কি করে যে এমন জাদরেল পুলিশ হলেন? তানিয়া সুপের বাটিটা টেবিলের ওপর ধপাস করে রেখে বলে, চুপ, এটা খেয়ে নে। আর শোন, আমার বেডরুমের পাশের গেস্ট রুমে তোর জায়গা। কোনো বদমাইশি করবি না, আর নেম প্লেটটা টেবিলে রাখ। আকাশ সুপে চুমুক দিয়ে বলে, ম্যাম, সুপে নুন একটু বেশি হয়েছে, কিন্তু আপনার হাতের ছোঁয়ায় ওটা অমৃত লাগছে।
আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি? বল। যদি আমি কোনোদিন সত্যি শুধরে যাই, আপনি কি আমাকে নিজের করে নেবেন, নাকি চিরকাল এই চোর পুলিশ খেলাই চলবে? তানিয়া কোনো উত্তর দিলেন না। তিনি শুধু আকাশের চোখের দিকে তাকিয়ে রইলেন। ওনার নীরবতাই যেন সব উত্তর দিয়ে দিল। তানিয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় খুব নিচু স্বরে বললেন, আগে সুস্থ হ আকাশ, তারপর উত্তর পাবি। আকাশের মনে আজ খুশির জোয়ার। সে জানে তানিয়াও ওনাকে ভালোবাসে, কিন্তু ওদিকে আরিয়ান বড় কোনো ষড়যন্ত্রের চাল বুনছে। সে কালামানিকের ফাইল ঘেটে আকাশের পুরনো এক চুরির ভিডিও বের করেছে, যেটা দিয়ে আকাশকে সারা জীবনের জন্য জেলে পাঠানো সম্ভব। তানিয়া আর আকাশের এই গোপন প্রেম কি ঝড়ে ভেঙে যাবে? তানিয়ার বাসার ড্রয়িং রুমে আজ যেন এক রণক্ষেত্র। ইন্সপেক্টর আরিয়ান হাতে একটা ল্যাপটপ নিয়ে অট্ট হাসি হাসছে। ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে 3 বছর আগের এক অস্পষ্ট ফুটেজ, যেখানে আকাশ এক মন্ত্রীর আলমারি থেকে কিছু নথিপত্র সরাচ্ছে। আরিয়ানের পেছনে বড় এক পুলিশ ফোর্স। রতন আর কুদ্দুস অসহায়ভাবে এক কোনায় দাঁড়িয়ে আছে। তানিয়া, তোমার এই হিরোর আসল রূপ দেখে নাও। এই ফুটেজটা যদি এখন কমিশনারের কাছে যায়, তবে শুধু আকাশ না, ওকে আশ্রয় দেওয়ার জন্য তোমার চাকরিটাও যাবে। এখন বলো, তুমি কি নিজের ক্যারিয়ার বাঁচাবে, নাকি এই পকেট মারটাকে আগলে রাখবে? তানিয়া ল্যাপটপের দিকে তাকালেন না। তিনি ধীর পায়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ালেন। আকাশ তখন ওনার দিকে তাকিয়ে একটা মলিন হাসলো। ওর চোখ বলছে, ম্যাম, আপনি সরে যান, আমার জন্য নিজেকে শেষ করবেন না। তানিয়া হঠাৎ আরিয়ানের হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে সজোরে আছাড় মারলেন মেঝেতে। ল্যাপটপটা চুরমার হয়ে গেল। আরিয়ান স্যার, আপনি যে ফুটেজটা দেখাচ্ছিলেন ওটার কথা আমি আগে থেকেই জানি। ওই মন্ত্রীর আলমারিতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নথি ছিল, যা আকাশ উদ্ধার করে আমাকে দিয়েছিল। ওটা কোনো চুরি ছিল না, ওটা ছিল দেশপ্রেম। আপনি বরং নিজের চিন্তা করুন। কালামানিকের কাছ থেকে প্রতি মাসে কত টাকা ঘুষ নিতেন তার প্রমাণ এখন কমিশনার স্যারের টেবিলে। রতন, কুদ্দুস, আরিয়ানকে অ্যারেস্ট করো। আরিয়ানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রতন আর কুদ্দুস যেন এই অর্ডারের অপেক্ষাতেই ছিল। তারা এক লাফে গিয়ে আরিয়ানের হাতে হাতকড়া পরিয়ে দিল। আরিয়ানকে টানতে টানতে ভ্যানে তোলা হলো। ড্রয়িং রুমে এখন শুধু তানিয়া আর আকাশ। ম্যাম, আপনি সত্যি বলছেন? ওই ফুটেজের কথা আপনি জানতেন? না রে পাগল, কিছু জানতাম না। তুই তো সত্যি ওটা চুরি করতে গিয়েছিলি, আমি শুধু তোর উপর বাজি ধরলাম। তুই তো এখন শুধরে গেছিস, তাই তোকে হারানো আমার পক্ষে সম্ভব ছিল না। আকাশ তানিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তানিয়া, আমি জানি আমি অপরাধী ছিলাম, কিন্তু আপনার চোখে যে ভালোবাসা আমি দেখেছি সেটা আমাকে পাল্টে দিয়েছে। আমি কি আর কোনোদিন চোর হিসেবে পরিচিত হব, নাকি আপনার অর্ধাঙ্গ হিসেবে নতুন জীবন শুরু করতে পারি? আমি আপনাকে খুব ভালোবাসি তানিয়া। এই ইউনিফর্মের আড়ালের মানুষটাকে আমি সারা জীবনের জন্য পাহারায় রাখতে চাই। তোকে তো পাহারায় রাখার জন্য আমাকে সারা জীবন হাতকড়া ছাড়াই বন্দি থাকতে হবে। আকাশ, আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি ওই ইমেজের ভয়ে। আজ আর ভয় নেই, আমি তোমাকে চাই আকাশ, একদম চিরকালের জন্য। মাসখানেক পর আজ তানিয়া আর আকাশের বিয়ে। তানিয়ার বাবা মহিউদ্দিন চৌধুরী নিজের সব ভুল স্বীকার করে আজ হাসি মুখে জামাই বরণ করছেন। রতন আর কুদ্দুস আজ রাজকীয় সাজে মেতেছে। পুরো ঢাকা শহরের পুলিশ ডিপার্টমেন্ট অবাক হয়ে দেখছে দুর্ধর্ষ এসিপি তানিয়া চৌধুরী বিয়ে করছেন শহর খ্যাত সেই স্মার্ট চোর আকাশকে। বাসর ঘরটা রজনীগন্ধার গোলাপ দিয়ে সাজানো। তানিয়া আজ লাল বেনারসি পরে বিছানায় বসে আছেন। ওনার মাথায় ঘোমটা, হাতে মেহেদির গাঢ় রং। আকাশ শেরওয়ানি পরে ঘরে ঢুকলো। ওনার হাতে একটা ছোট মকমলের বাক্স। আকাশ তানিয়ার পাশে বসে, ম্যাম, থুরি, এখন তো আর আমার ম্যাম বলা যাবে না, এখন তো আপনি আমার বউ। আচ্ছা, বাসরাতে কি পুলিশ অফিসাররা লাঠি নিয়ে বসে থাকে? তানিয়া ঘোমটা সরিয়ে মুচকি হেসে ওঠে। একদম জ্যাঠামি করবি না আকাশ, আগে বল বক্সে কি আছে। আবার কি আমার নেম প্লেট চুরি করে আনছিস? না গো সুন্দরী, এটা একটা সোনার আংটি। এটা আমি আমার জমানো সৎ উপার্জনের টাকায় কিনেছি। আমি এখন আর চোর নই, আমি এখন সিআইডির স্পেশাল ইনভেস্টিগার। এই নাও, তোমার হাতে আজ আমি এই বন্ধনটা পরিয়ে দিচ্ছি। আকাশ তানিয়ার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তানিয়া আকাশের কাঁধে মাথা রাখলেন। ওনার মনে হলো আজ ওনার সবচেয়ে বড় মিশনটা সফল হয়েছে, একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়া। আকাশ, একটা কথা মনে রাখিস,
বিয়ের পরেও যদি কোনোদিন কোনো মেয়ের দিকে ওভাবে চোরের মতো তাকাস, তবে কিন্তু সরাসরি লকআপে কোনো কথা শুনবো না। আকাশ তানিয়াকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আরে না ম্যাম, আপনার মনটা তো আমি অলরেডি চুরি করে নিছি। এখন তো আমি সেই মনের পাহারাদার। বিশ্বাস করুন, এখন থেকে আমি শুধু আপনার ওই রাগী চোখ দুটোর প্রেমেই বন্দি থাকবো। ভালোবাসি তানিয়া। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার তেরা চোর। বাসর ঘরের বাতিটা নিভে গেল। বাইরে তখন ছিছি পোকার ডাক আর বুড়িগঙ্গার শান্ত ঢেউ। শুরু হলো এক নতুন গল্প, যেখানে আইন আর অপরাধের মাঝখানে ভালোবাসা জিতে গেল। চোর আর পুলিশের এই লড়াই শেষ হলো এক অদ্ভুত মিলনে।